আজ প্রায় 5 বছর পর বাড়িতে যাচ্ছি। আর এই 5টা বছর না আমার পরিবারের কেউ আমার সাথে দেখা করেছে বা যোগাযোগ করেছে, আর না আমি ভাবিনি কখনো আমাকে আবার আমার পরিবারের সম্মুখীন হতে হবে। তবু নিয়তি যখন যেখানে দরকার তখন সেখানে পাঠিয়ে দেয়, কারণ নিয়তি কোনো অজুহাত মানে না। আমার জীবনটা যোগসূত্র আমি আজও বুঝতে পারিনি। যাকে ভালোবেসেছি সেই ছেড়ে দিয়েছে, যার হাত ধরেছি কিছু রাস্তা চলার পর সে হাত ছেড়ে দিয়েছে। কষ্ট পেতে পেতে আজও আমি শেষ হয়ে গেছি। ভালোবাসার বদলে পেয়েছি শুধু ধোঁকা। কষ্ট পেয়ে যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সেই আরও বেশি কষ্ট দিয়েছে। অতীতের অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি। আমার প্রশ্ন শুধু একটাই, কেন আমার সাথে এমন হলো? ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে বাস্তবে ফিরলাম। ভাই সাহেব, চলে এসেছি। ট্যাক্সি থেকে নেমে বাসের একটা সিটে বসে পড়েছি। 5 মিনিট পর বাস ছাড়বে। আমি আমার নির্ধারিত আসনে বসে পড়ি। ঠিক তখনই একটা বোরকা পরা মেয়ে আমার সাথে এসে বসতে লাগলো। এই যে একটু সরে যাবেন, আমি আমার সিটে বসতাম। মেয়েটার কণ্ঠ শুনে মনে হলো আমার চেনা, যার জন্য আজ সব থেকেও নেই। আজও তার উত্তর পেলাম না। আমার দোষটা কি ছিল? হেল, সিটটা আমার। আমি কিছু না কিছু বলে সিট থেকে উঠে তাকে তার সিটে বসার জন্য জায়গা দিলাম। বাসে ওঠার কিছুক্ষণ পর ছেড়ে দেয়, আর আমি কানে হেডফোন লাগিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলাম। কতই না আনন্দের ছিল শৈশবের সেই দিনগুলি। কিশোর, কিন্তু যৌবনের বয়সটা যে আবেগের আর কষ্টের হবে তা বুঝতেই পারিনি। আপনারা হয়তো কিছুই বুঝতে পারছেন না। তাহলে চলুন ঘুরে আসি আমার ফ্ল্যাশব্যাকে। আমার নাম হলো সাইফুল ইসলাম পারভেজ, মা বাবার একমাত্র ছেলে। তবে এটা ভাববেন না আমি তাদের একমাত্র সন্তান। যদি তা ভাবেন তাহলে ভুল করবেন, কারণ আমার একটা আদরের ছোট বোন আছে। ওর নাম ফাহিমা আক্তার তন্নি। এই ভাইয়া, ভাইয়া উঠ না, দেখ কত বেলা হয়ে গেছে। ওই যায় এখান থেকে। সারাক্ষণ খালি মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করা ছাড়া তোর আর কোনো কাজ নেই? কি? আমি মশা? দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি। তোর যা করার করে নেই। এখন আমি তোর ভাবিদের সাথে ঘুমের মধ্যে রোমান্স করব। তোর রোমান্স বের করতেছি। এই বলে আমার উপর বিনা মেঘে বৃষ্টিপাত হতে লাগলো। ওই, তুই এটা কি করলি? আমার ঘুমটা কি শত্রুতা করেছে যে এভাবে আমাকে ভিজিয়ে দিলি? কি করেছে তোর ঘুম? আমার যে আজ 9টায় স্কুলে যেতে হবে সেটা তোর মনে নেই? তো যা, আমাকে কেন বলছিস? আজ তোর 3rd ইয়ারের রেজাল্ট দেবে, তোর মনে নেই? আরে, এটা তো মনেই ছিল না। আজ যে কি হবে তা আল্লাহ জানে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বোনকে নিয়ে স্কুলে রেখে আমি ভার্সিটির দিকে যাই। কলেজে যাবার পর কলেজের মাঠের মাঝে আসতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। যে আমাকে ধাক্কা দিয়েছে তাকে যখনই কিছু বলতে যাব তখনই... ওই পোলা, দেখে চলতে পারিস না? চোখ কি চাঁদে রেখে আসছিস? কেমন লাগে বলুন? নিজে ধাক্কা দিয়ে ফেলে দিল আমাকে। কোথায় সরি বলবে তা নয়, উল্টে আমাকেই গালি দিচ্ছে। তাই আমি বলতে লাগলাম, ওই সেমরি, আমার চোখ যেখানে থাকার কথা সেখানে আছে, কিন্তু তোর চোখ মনে হয় কোনো ময়দার দোকানে রেখে আসছিস, যার কারণে আমার মতো একটা কিউট ছেলের সাথে ইচ্ছা করেই ধাক্কা খেলি। আর এদিকে মাইয়া দেখে রেগে পাকা টমেটোর মতো হচ্ছে। মনে হলো টমেটো একটু খেয়ে দেখি, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি টমেটো খাই না। ওই কি বললি? আমি তোরই ইচ্ছা করে ধাক্কা মারছি, তাই না? এবার দেখ। এই বলে একটা ধাক্কা দিয়ে মাইয়া ওখান থেকে পার হয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। যাই হোক, তারপর মাটি থেকে উঠে বান্দরদের খুঁজতে লাগলাম, কিন্তু একটাকেও খুঁজে পেলাম না। তাই মনে করলাম ক্লাসরুমে থাকতে পারে। ক্লাসরুমের দিকে যেতেই দেখি সব কয়টা বাদর মোবাইলে কি যেন দেখছে আর হাসতে হাসতে মাটিতে পড়ে যাচ্ছে। আমি মনে করলাম হয়তো কোনো ফান ভিডিও দেখছে, তাই ওদের এই অবস্থা। ওদের কাছে যেতেই রাজীব বলে উঠল, কিরে মামা, তুই তো ফেমাস হয়ে গেলি। কেন রে, আমি এমন কি করলাম যে ফেমাস হয়ে গেলাম? আর আমি তাই জানি না। কি করেছিস মানে? এই দেখ, কলেজের মাঠে তোর কত সুন্দর রোমান্টিক ভিডিও। তারপর ভিডিও দেখে তো আমার মাথায় হাত। এটা কিভাবে সম্ভব? কখন, কিভাবে ওই বদমাইশ মেয়েটাকে করলাম? তখনই মনে পড়লো, এই জন্যই তো বলি, যখন প্রথমে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই তখন কেন যেন মনে হচ্ছিল ঠোঁটের কোনো কিছুর ছোঁয়া পেয়েছি। এখন এই ভিডিও বাড়ির কেউ দেখলে আমি তো শেষ। তাই ওদের বললাম, দোস্ত, তোরা ভিডিওটা ডিলিট করে দে। যদি বাড়ির কেউ দেখে তো আমি শেষ। এসব আমাদের বলে লাভ নেই। এই ভিডিও কলেজের সবার কাছে আছে, লাইভ টেলিকাস্ট হয়েছে। কি বলছিস? ঠিকই বলেছি, তোর ভাগ্যটা আজ বেশি ভালো। আমাদের মধ্যে তুই শুধু পরীক্ষায় পাশ করেছিস। পরীক্ষায় পাশ করেছি, ভালো খবর, কিন্তু আজ যা হলো সেটা বাড়িতে জানলে আমি শেষ। তারপর মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছি আর ভাবছি, আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সব ওর জন্য। একবার যদি ওকে কাছে পাই
তো দেখে নিতাম। যাই হোক, বাড়িতে এসে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর আম্মু দরজা খুলে দিল। আমাকে আজ অন্যমনস্ক দেখে বলতে লাগলো, কিরে, আজকে তোর কিছু হয়েছে? না, কিছুই হয় নাই। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেই বাথরুমের দরজা খুললাম, তখন বাথরুমের ভিতরের দৃশ্য দেখলাম। তা দেখে একটা চিৎকার দিয়ে ওইখানে জ্ঞান হারিয়ে ফেলি। আপনারা হয়তো ভাবছেন আমি বাথরুমের ভিতরে এমন কি দেখে জ্ঞান হারালাম। তাহলে শুনুন, আমি যে বাথরুমের দরজা খুললাম অমনি দেখি কলেজের ওই ডাইনি মেয়েটা আমার বাথরুমে রয়েছে। এই অবস্থা আমি জ্ঞান হারাবো না তো কি করব, যদি তাও আবার কোনো ডাইনি মাইয়া হয়। যাই হোক, যখন জ্ঞান ফিরলো তখন দেখি বাড়ির সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি কিছু বলতে যাব তখনই আম্মু বলতে লাগলো, কিরে বাদর, বাড়ির সবাইকে তেলাপোকা দেখিয়ে ভয় দেখাস, আজ নিজেই তেলাপোকা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছিস? এসব কি বলছো তুমি? আমি কখন তেলাপোকা থেকে জ্ঞান হারিয়েছি? আমি তো না খালা, উনি তো তেলাপোকা দেখে ভয় পায় নাই, ভয় পেয়েছে তেলাপোকাদের বিয়ে দেখে। ওই কি সব বাজে কথা বলছেন? আমি কখন এসব বললাম? আমি নিজে দেখলাম, আপনি যেই বাথরুমের দিকে যাবেন তখনই তেলাপোকা আপনার মাথায় পড়ার সাথে সাথে জ্ঞান হারালেন। ওই সেমরি, তোরে কিন্তু আমি এখন... তুই চুপ থাক, তুই যে মিথ্যা বলছিস তা তোর অবস্থা দেখে বোঝা যাচ্ছে। এখন ফ্রেশ হয়ে খেতে আয়। ঠিক আছে, আমি তো মিথ্যা বলছি, তবে একটা বিষয় মাথাতে ঢুকছে না। এই মেয়েটা কে, আর আমার রুমেই বা কি করছে? ওহ, তুই তো বাড়িতে ছিলি না, সেই সময় ছোঁয়া এসেছে। আরে বাবা, আমি তো ওর নাম শুনতে চাই না। বলছি যে এই মেয়েটার পরিচয় কি, আর আমার রুমেই বা কি করে? আমাকে তো বলতে দিবি। এ হলো ছোঁয়া, আমার দুঃসম্পর্কের এক বোনের মেয়ে, এখানে থাকতে এসেছে। ও, তা কতদিনের জন্য এসেছো? ও এখানে তোদের কলেজে ভর্তি হয়েছে, তাই আজ থেকে এখানে তোর রুমে থাকবে। ও আচ্ছা, কি আমার সাথে আমার রুমে থাকবে মানে? হ্যাঁ, ও এ রুমে থাকবে, কিন্তু তুই যে এ রুমে থাকবি তা কে বললো? আজ থেকে তুই উপরের রুমে থাকবি। এটা কোনো কথা হলো? আমি আমার রুমে না থেকে অন্য রুমে থাকবো? এত বড় অন্যায় কিন্তু সহ্য করবে না। এই মেয়েটা কি আর কোনো বাড়ি পেল না, একেবারে আমার বাড়িতে এসে আমার রুমটায় দখল করলো। তোর কোনো কথাই শুনবো না, এ রুমে আজ থেকে ছোঁয়া থাকবে। এই বলে চলে গেল। আর এদিকে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তাই মেয়েটাকে বলতে লাগলাম, এই যে এত দাঁত বের করে হাসবেন না, তা না হলে দাঁতে পোকা ধরবে, আর আপনার জামাইকে অন্যজন ভাগিয়ে নিয়ে যাবে। শকুনের বরদোয়ায় গরু মারে না। কি আমি শকুন? আমি শকুন নয়, আপনি শকুন। তা না হলে আমার পিছনে পিছনে আমার বাড়িতে এসে আমার এই সুন্দর রুমটা দখল করতে পারতেন না। যে যাই বলুন, রুমটা খুব পছন্দ হয়েছে। হাই খোদা, তুমি মোরে ঘর সহ উপরে তুলে নাও, যাতে এই ডাইনি মেয়েটা আমার ঘরে না থাকতে পারে। মনে মনে বললাম, এই যে কিছু কি আমাকে বললেন? এটা মেয়েটার কান নাকি, নাও কি অন্য কিছু যে মনের কথা শুনতে পারে নাকি? কই, কিছু বলি নাই তো। তবে এখন বলবো, দেখুন, আমার রুমে থাকবেন ভালো কথা, তবে আমার রুমের কোনো কিছুতে হাত দিবেন না। সেটা পরে দেখা যাবে, কেবল তো রুমে ঢুকেছি, পরেরটা না হয় পরেই দেখা যাবে। দেখ, এসব ফালতু বদমেজাজি মেয়ে। ওই, আপনি এখন জানতো, আপনার ফালতু কথা শোনার টাইম নেই এখন। যাচ্ছি, তবে যেটা বললাম সেটা যেন মনে থাকে। তারপর আমি উপরে রুমে এসে ফ্রেশ হয়ে খেয়ে বাহিরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। ওদের কাছে যেতে রাফি বলতে লাগলো, কিরে, আজ এত তাড়াতাড়ি এখানে কেন? কেন আসতে পারি না? সেটা কখন বললাম? তুই তো এত তাড়াতাড়ি আসিস না, তাই বললাম আর কি। কি করবো রে ভাই, সবই কপাল, বুঝলি? কেন, কিছু হয়েছে? কি হয় নাই সেটা বল। কি হয়েছে সেটা তো বল। তাহলে শোন কি হয়েছে। এরপর ওদের সবকিছু বলতেই ওরা হাসতে শুরু করলো। বলিস কিরে মামু, শেষ পর্যন্ত মেয়েটা তোর খালাতো বোন হলো? প্রথম দিনেই তোর রুম দখল করেছে। তাহলে কি বলছি কি, একবার ভাব মেয়েটার সাহস কতটা। আরে ভাই, রাগ করিস না, কেবল তো তোর রুমটা দখল করেছে, দুদিন পর দেখবি মনের ভিতর যে ঘরটা আছে সেটাও দখল করবে। মানে কি বলছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মামা, রাফি যেটা বললো তার মানে হলো যে দেখবি মেয়েটা আর তুই, তোরা দুজনে তলে তলে প্রেম সাগরে পানি খাবি। নো চান্স। যদি পারিস তোরা ওই মেয়ের প্রেমে পড়। আমি ওই মেয়ের প্রেমে পড়লে অকালে আমার ভবিষ্যৎ মেয়ের মাকে বিধবা করতে পারবো না। দেখিস পরে নিজের কথা থেকে পোল্টি খাস না যেন। সেটা সম্ভব নয়, বুঝলি? এখনো সব কথা রাখ, আর এটা বল তোদের খবর কি। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসতেই আম্মু বলতে লাগলো, সেটা সম্ভব নয়, বুঝলি? এখনো সব কথা রাখ, আর এটা বল তোদের খবর কি। তারপর ওদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসতেই আম্মু বলতে লাগলো, কে রে, এতক্ষণ কোথায় ছিলি?
বাড়ি থেকে বের হলে কি তুই বাড়ির কথা বলে যাস? এটা তুমি বলতে পারলে? জানো, আমি যখনই বাড়ি থেকে বাইরে যাই সব সময় তোমাদের কথা মনে পড়ে। তোর ওইসব চাপাবাজি বন্ধ কর। অনেক শুনেছি তোর এসব কথা। বাড়িতে কাজ করতে করতে আমার কোমর ব্যথা ধরে গেল। তোমাকে কতদিন বলেছি একটা কাজের লোক রাখো, কিন্তু না। কাজের লোক রেখে কি হবে? ওই একটু কাজে হাতে হাত লাগাবে, কিন্তু আমার সাথে সারাদিন কে কথা বলবে? না, ব্যাপারটা দেখছি অন্যদিকে যাচ্ছি, কথার প্রসঙ্গ পাল্টাতে হবে দেখছি। ঠিক আছে আম্মু, এখন থেকে তোমার সব কথা শুনবো, তার আগে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। তোর কথার কোনো বিশ্বাস নেই। তোকে বলেই বা কি হবে? আমি তোদের কি হই? যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। তারপর আমি ফ্রেশ হয়ে খেতে বসতেই আম্মু বলতে লাগলো, শোন বাবা, কাল থেকে তুই ছোঁয়াকে শাদি করে তোদের কলেজে নিয়ে আসবি। কথা শুনতেই ভাত আমার গলায় আটকে গেল। কোনো রকমে পানি খেয়ে আমি বলতে লাগলাম, তুমি তো জানো আমি আমার বন্ধুদের সাথে যাই, সেখানে ওনাকে মানে ওকে আমি কি করে নিয়ে যাব? কি আর করব? এক বালতির রাগ নিয়ে রুমে এসে ঘুমে পড়লাম। পরের দিন ঘুম ভাঙলো একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে দেখি ছোঁয়া আমাকে নদীর পানিতে উঠাচ্ছে আর চুবাচ্ছে, আর যার ফলে আমি শ্বাস নিতে পারছি না। যখন ঘুম ভাঙলো দেখি সত্যি আমি পানিতে পুরোপুরি ভিজে আছি, আর আমাকে পানিতে ভিজিয়ে সোয়া হাসতে শুরু করেছে। আমি রাগী লোক নিয়ে সোয়ার দিকে তাকিয়ে বললাম, ওই আপনি আমাকে এভাবে ভিজিয়ে দিলেন কেন? ভিজে দিলাম কেন মানে? আমি আপনাকে ডাকতে আসলাম, কিন্তু আপনি ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, তাই আপনাকে পানিতে ভিজিয়ে দিয়েছি। কি? আপনাকে আমি ঘুমের মধ্যে জড়িয়ে ধরেছি? এত বড় মিথ্যা কথা! কি আমি মিথ্যা কথা বলছি? অবশ্য বলবেন না কেন, আপনার যে স্বভাব। ওই আপনাকে কে আমার ঘুম থেকে তুলতে বলছে? যত সব ফালতু মেয়ে কোথাকার। সাত সকালে আমার ঘুমটা ভেঙে দিল। জানতো এখান থেকে। ওই মিয়া, আপনার সাহস তো কম নয়, আমাকে জান বলে রাখছেন। আরে খালাম্মা, আমি আপনারা চলে যেতে বললাম, আর আপনি তার উল্টোটা ভাবছেন। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসুন, আমাকে আবার কলেজে যেতে হবে। এই বলে ছোঁয়া চলে যায়। তারপর আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর আমার একটা প্রিয় টি শার্ট রাখা। এটা পুরনো কারো কথা মনে করিয়ে দিল। কিন্তু কে এটা এখানে রাখলো? এতদিন তো কেউ আমার জন্য কোনো কাপড় এভাবে রাখতো না। যাই হোক, টি শার্টটা আমি আলমারিতে তুলে রাখি আর অন্য একটা টি শার্ট পরে নিচে আসি। তারপর খাবার খেয়ে রিয়া আর সোয়াকে নিয়ে কলেজে থেকে রওনা হই। বোনকে ওর স্কুলে রেখে আমি আর সোয়া একসাথে কলেজে যাই। কলেজে আমাকে আর সোয়াকে একসাথে যাওয়া দেখে বান্দরগুলো আমাকে পচাতে লাগলো। তারপর থেকে সোয়া আর আমি প্রতিদিন একসাথে কলেজে যাই আর আসি, যার ফলে আমার আর সোয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়। বয়ফ্রেন্ড যদি কোনো ভুল করে তাহলে গার্লফ্রেন্ড যেমন শাসন করে, ঠিক তেমনই ছোঁয়াও আমাকে তেমন শাসন করত। যদি কোনো মেয়ের সাথে আমাকে দেখতো তাহলেও আমাদের এমন ব্যবহার দেখলে যে কেউ মনে করে আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আমরা দুজন তো এটা জানি যে আমরা শুধু খুব ভালো ফ্রেন্ড। একদিন ছোঁয়া আর আমি কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম, তখনই কে যেন আমার নাম ধরে ডাকছে। কে ডাকছে তা দেখার জন্য পিছনে ঘুরতেই দেখি আমার স্কুল লাইফের ফ্রেন্ড মিম আমার সামনে আসলো। ওকে কিছু বলতে যাব, তখনই ও বলতে লাগলো, কি রে, তুই কি বয়রা হয়েছিস? সেই কখন থেকে ডেকে চলেছি। সরি দোস্ত, রাগ করিস না, আমি বুঝতে পারি নাই যে তুই আমাকে ডাকছিস। তা পারবি কিভাবে? পাশে এত সুন্দরী একটা মেয়ে থাকলে যে কেউ বয়রা বা অন্ধ হতে পারে। ওই হারামি, চুপ করবি? একে তো অনেক বছর পর দেখা হলো, কোথায় একটু মিষ্টি মিষ্টি করে কথা বলবি, তা নয় রাগ দেখাচ্ছে। ওই, আমি রাগ দেখাচ্ছি নাকি? না না, রাগলে তোকে আমার বউ বউ লাগে, তুই রাখতেই পারিস। শালা হারামি, আমি তোর বউ? দেখ এবার তোর কি করি। আর এদিকে আমি সোয়ার দিকে তাকিয়ে দেখি রাগে ওর চোখ লাল হয়ে আছে। পরিস্থিতি সামলে নিতে আমি মিমের কাছে হার মেনে নেই। লাগছে দোস্ত, আর মারিস না। যদি আমাকে মারিস তাহলে আমি আর আমার ভবিষ্যৎ বউকে দেখতে পারবো না। যা, তোকে আজকের মতো ছেড়ে দিলাম। এবার বল কেমন আছিস? এতক্ষণ মেরে যা অবস্থা করলি, এতে কেউ ভালো থাকতে পারে নাকি? ও তাই? আমার মারের কারণে যখন ভালো নেই তখন তোকে আবার ভালো করব। এই বলে মিম আমার দিকে আসতে লাগলো। কিরে, তুই আমার দিকে তোর ওই গুন্ডি লুক নিয়ে আসছিস কেন? একটা কথা তো জানিস, বিষ দ্বারাই বিষকে নষ্ট করতে হয়, তাই। থাক, আমি বুঝতে পারছি তুই কি করতে চাচ্ছিস। আমি তো এমনিতেই মজা করে বললাম। আর হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর আমিও তোর সাথে মজা করলাম। তা এখন তুই কোথায় পড়ছিস?
ওয়ানার্স লাস্ট ইয়ারে পড়ছি। তা হঠাৎ এখানে তুই? আমি তো শুনেছিলাম তুই দেশের বাইরে গেছিলি। হ্যাঁ, তা গেছিলাম, কাল রাতে দেশে ফিরেছি। ও, খুব ভালো করেছিস। তবে একটা কথা, তোকে দেখে কেউ মনে করবে না তুই বিদেশে ছিলি। কেন? আমি বিদেশে ছিলাম তা কেন মনে করবে না? না মানে তুই আগেও যেমন ছিলি আর এখনও তেমনই। দেখ, বিদেশে পড়েছি বলে কি নিজের দেশের ঐতিহ্যকে ভুলে যাব? আর সেখানে ওদের দেশের ঐতিহ্যকে নিজের করে নেব কেন? আচ্ছা, তোর ভাষণ বন্ধ কর। তারপর মিমের সাথে আরও অনেক কথা বলে বাড়িতে চলে আসি। কিন্তু আসার পথে ছোঁয়া আজকে একটা কথাও বলে নাই। বাড়িতে আসার পরেও আমার সাথে কোনো কথাও বলে নাই। ও আমার সাথে কথা বলছে না দেখে ভাবলাম হয়তো কোনো কারণে আমার উপর রাগ করেছে, তাই হয়তো আমার সাথে কথা বলছে না। ভাবলাম এখন ওর সাথে কীভাবে কথা বলি। অনেক ভেবেও কোনো বুদ্ধি মাথায় এলো না। তাই ভাবলাম যখন রাতে ছোঁয়া ছাদে যাবে তখন ওর সাথে কথা বলবো। রাতে খাওয়ার পর আমি ছাদে চলে যাই। অনেকক্ষণ থাকার পরেও যখন ছোঁয়া ছাদে আসলো না তখন ভাবলাম হয়তো আজও ছাদে আসবে না। তাই আমি ছাদ থেকে যখন চলে যাব তখনই মনে হলো কেউ হয়তো ছাদে আসছে। ছাদে দাঁড়িয়ে আছি আর একজনের কথা খুব মনে পড়ছে। সে যদি থাকতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি যে আজও তাকে ভুলতে পারিনি। এসব ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি, কেউ আসছে না। যখন চলে যাব ঠিক তখনই দেখি ছোঁয়া ছাদে আসছে আর ওর চোখ দুটো এখনও খুব লাল হয়ে আছে, যা দেখে মনে হচ্ছে ও হয়তো অনেক কেঁদেছে। কিন্তু এটা বুঝলাম না ও কী জন্য কাঁদছে। যাই হোক, ছোঁয়া যখন আমাকে ছাদে দেখলো তখনই চলে যেতে ধরলো আর আমিও অমনি ওর একটা হাত টেনে ধরি। এতে ছোঁয়া রেগে যায়। কি ব্যাপার, আপনি আমার হাত ধরেছেন কোন সাহসে? তুমি আমাকে আপনি করে বলছো কেন? আর তোমার হাত কি আমি ধরতে পারি না? সেটা আপনাকে বলতে বাধ্য নই। আমি কাকে কি বলে ডাকবো। আর একটা কথা মনে রাখবে, এভাবে বিনা অনুমতিতে আমার হাত ধরার সাহস দেখাবেন না। আমি ওর কথা শুনে মনে খুব কষ্ট পাই। আগে যখন ওর হাত ধরেছি কিন্তু ও কিছুই বলে নাই। মনে কষ্ট চাপা রেখে ওকে বললাম, তোমাকে সরি, আপনাকে একটা কথা বলতে পারি কি? যা বলার তাড়াতাড়ি বলেন, আমি ঘুমাতে যাব। ও, আপনার আজকে হয়তো ঘুম পাচ্ছে, তবে চিন্তা করবেন না। একটা কথাই জানতে চাই, আজকে কলেজ থেকে ফেরার পর আপনার এমন কি হয়েছে যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলছেন না? তোর সাথে কিসের ভালোভাবে কথা বলতে হবে? হ্যাঁ, জানা তোর সুন্দরী বান্ধবীর কাছে, যার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবি, তার গায়ে হাত দিতে পারবি। সোয়া, এসব কি বলছো? ও আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের সাথে কি কথা বলতে পারবো না নাকি? কেন, তুই কোন মেয়ের সাথে কথা বলবি জানিস? তুই যখন কোনো মেয়ের সাথে কথা বলিস আমার কতটা খারাপ লাগে। এমন মনে হয় আমি আমার সবচাইতে দামি কিছু হারিয়ে ফেলছি। মানে কি এসব কথার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে কিভাবে বোঝাবো আমি তোকে ভালোবাসি? আমি ওর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। কি বলছে এসব? আমি আর কোনো মায়ায় জড়াতে চাই না আর কারো ছলনার শিকার হতে। আমি নিজেকে সামলে বললাম, দেখো সোয়া, তুমি এখনও অনেক ছোট, আর তুমি যাকে ভালোবাসো বলছো সেটা ভালোবাসা না, এটা ক্ষণিকের মোহ, যেটা একসময় কেটে যাবে। একসময় মনে হবে আমি তোমার জীবনে বড় ভুল। আমি আর কোনো মা। তুমি কি বলতে চাচ্ছিলে? কিসের মা? বাদ দাও ওইসব, আর ভালোবাসার চিন্তাটাও। তুমি জীবনে আমার চেয়ে ভালো ছেলে পাবে। আমার তোমার চেয়ে ভালো ছেলের দরকার নেই, আমার শুধু তোকে দরকার, আর তার যে কোনো মূল্যেই হোক না কেন। হয়তো তুমি আমার কথা বুঝতে পারো নাই, নয়তো আমি তোমাকে বোঝাতে পারি নাই। কেন বুঝতে পারছো না? তোমাকে আমি ভালোবাসতে পারবো না? কেন ভালোবাসতে পারবে না? কি নেই আমার মধ্যে? নাকি তুমি ওই মেয়েটাকে পছন্দ করো? দেখো, ও শুধু আমার ফ্রেন্ড। আর শেষ একটা কথা, ভালোবাসতে গেলে একটা সুন্দর মন থাকতে হয়, যা আমার হয়তো নেই। ভালো থেকো, আসি। ও, আরেকটা কথা, আমার বলা কথাগুলো একটু ভেবে দেখো। এই বলে যখন চলে আসবো তখনই সোয়া বলে উঠল, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমারও একটা শেষ কথা শুনে রাখো। এই জীবনে যদি আমি তোমাকে না পাই তাহলে আমি কি করব সেটা তুমি ভাবতেও পারছো না। আমি ওর কথা শুনে থেমে গেলাম। কি বলতে বা করতে চাচ্ছে ও? তুমি ঠিক কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি না, করতে যাচ্ছি। এই বলে সোয়া ছাদের পিলারের উপর দাঁড়িয়ে যেই লাফ দিতে যাবে আমি দৌড়ে গিয়ে ওকে নিচে নামিয়ে আনি। ওকে ঠাস করে একটা চড় দিয়ে বলতে লাগলাম, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যদি না রাজি হও তো?
ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমাকে আজকের রাতটা ভাবতে দাও। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যদি না রাজি হও তো। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমাকে আজকের রাতটা ভাবতে দাও। ঠিক আছে, আজকের রাত কেন দরকার হলো? যত ইচ্ছা তত সময় নাও, কিন্তু উত্তর হ্যাঁ ছাড়া আর কিছুই যেন না হয়। তারপর আমি ওখান থেকে নিজের রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। আবার কেন এক নতুন মায়ায় আমি জড়াতে যাচ্ছি। এই মায়া আমাকে শুধু কষ্ট দেয়, তাই আর কোনো মায়ায় জড়াবো না। অনেক ভেবে একটাই উপায় বের করলাম, ওকে ওর পাগলামো থেকে বের করে আনতে হবে। সোয়ার প্রস্তাবে রাজি হতে হবে, আর ততক্ষণ পর্যন্ত ভালোবাসার নাটক করতে হবে যতক্ষণ পর্যন্ত সোয়া ওর মোহ থেকে বের হয়ে না আসে। পরের দিন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি সোয়া আর রিয়া খেতে বসেছে, তবে কেউ কোনো কথা বলছে না। কিরে বুড়ি, আজকে কি খাবার? দেখতেই তো পাচ্ছিস কি খাচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি, এমনিতেই শুনতে চাইলাম। আর তুমি রাগ দেখাচ্ছিস কেন? এখানে কে কার উপর রাগ দেখাচ্ছে? কেউ না আম্মু। তা আজকে আব্বুকে দেখছি না তো খাবার টেবিলে। তোর আব্বু আজকে একটু তাড়াতাড়ি অফিসে চলে গেছে। ও ঠিক আছে, আমাকে খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, বসে পড়, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে ওদের দুজনকে নিয়ে বের হলাম, কিন্তু আজকে কেউ কোনো কথা বলছে না। অন্যদিন হলে ওদের দুজনের কথা শুনতে শুনতে কান ব্যথা শুরু করতো। তাই আজকে আমি ওদেরকে বললাম, কিরে তোরা আজকে দুজনে মুখে কি তালা মেরে রেখেছিস নাকি? কই না তো, তোর কেন এমন মনে হলো? এমনিই বললাম আর কি, অন্যদিন তো তোদের থামানো যেত না। কিছু না, এমনিতেই। ও আচ্ছা। তারপর বোনকে ওর স্কুলে দিয়ে আমি আর সোয়া একসাথে হেঁটে কলেজের দিকে যাচ্ছি। তখনই সোয়া বলে উঠলো, তা কি সিদ্ধান্ত নিলে তুমি? অনেক ভেবে দেখলাম, তোমার প্রস্তাবে রাজি হয়ে যাই, তবে আমি তোমাকে একটা কথা বলি। তুমি আমার কথায় রাজি আছো? এটাই অনেক আমার কাছে। কি জানতে চাও বলো। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? যতদিন বেঁচে থাকবো আমি শুধু তোমারই থাকবো। মৃত্যু আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না, আর না বিয়ে করব। সত্যি তো? কখনো আমাকে ছেড়ে যাবে না? হ্যাঁ, একসাথে 3 সত্যি। তবে আজ থেকে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। বোন তুই আমাকে মাফ করে দে। যদি জাতি জানতে পারে যে মুই থুকু আমি একটা মেয়ের কথা শুনে বা মেনে চলি, তাহলে সকলে মিলে আমাকে বাংলাদেশ থেকে বের করে দিবে। ওই কি বললি? আমি তোর বোন? হ্যাঁ তো, তুমি তো আমার খালাতো বোন। উফ, বোনটোন আমি অনেক আগে ছিলাম, এখন আমি তোর বউ, বুঝলি? আমি কখন বিয়ে করলাম? আমারই তো মনে নেই। কেন, আমি এখন তোর হবু বউ তো। তাই এখন একটু দয়া করে চুপ করে থাক, আর আমার কথাগুলো ভালোভাবে শুনতে থাক। তারপর না হয় ভেবে দেখ। আর শোন আমার কথাগুলো, আজ থেকে সিগারেট খাওয়া বন্ধ। তোর ওই বান্দর বন্ধুগুলোর সাথে বেশি মিশতে পারবি না, রাস্তায় কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর হ্যাঁ, আমি যখন রাগ অভিমান করব তখন তোকে তা ভাঙাতে হবে। কিভাবে তা কি করবে আমি জানি না, ইত্যাদি। কথাগুলো মনে থাকবে তো? ওই কি হলো, চুপ করে আছিস? কিছু বলছিস না কেন? আমার কথা তোর কানে ঢুকছে নাকি এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বের করে দিয়েছিস? কি হলো, কথা বলছিস না কেন? আমার কিন্তু রাগ হচ্ছে। তুমি তো আমাকে চুপ করে থাকতে বললে। হায় খোদা, এ আমি কাকে ভালোবাসি? আমি চুপ করতে বলেছি বলে উনি চুপ করে আছেন। কাকে আবার? তুমি আমাকে ভালোবাসো? তোকে ভালোবাসাটাই আমার সবচাইতে বড় ভুল হয়েছে। এই তো ইন্টেলিজেন্ট গার্ল, একদিনেই বুঝে গেছো তুমি ভুল মানুষকে ভালোবাসতে চলেছো। তাই একটা কথা বলি, কি? এক কাজ করো, আমার সাথে ব্রেকআপ করো, আর আমার থেকে ভালো কোনো ছেলের সাথে প্রেম করো। না 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 না, এটা হচ্ছে না সোনা। অনেক কষ্টে তোমাকে আমি রাজি করেছি। এখন যদি তোমাকে আমি ছেড়ে দিই, তাহলে সারা জীবন আমি কাকে জ্বালিয়ে খাবো? কাকে আবার? তোমার বরকে জ্বালাবে। ও তাই নাকি? হ্যাঁ। তাহলে অল্প একটু আগে কে যেন বললো ব্রেকআপের কথা। আরে আমি তো বলেছি যাতে তুমি কোনো ভালো ছেলেকে বিয়ে করে তার জীবনটা তেনা তেনা করে দিতে পারো। আমিও তো সেটাই করতে চাই। ওকে, তাহলে আজ থেকে ব্রেকআপ, কেমন? আরে আমাদের রিলেশনের এখনো একদিনও হয় নাই, আর তুমি বলছো এখনই ব্রেকআপ? তুমি এত বোকা কেন বলো তো? শুভ কাজে দেরি করতে নেই, এটা তুমি জানো না? দেখছো,
আমি তো এটা জানতামই না। ঠিকই বলছো, শুভ কাজে দেরি করতে নেই। তাহলে আমি দেরি কেন করছি? আমিও তো সেটাই তোমাকে বলছি। তাহলে আজকে আমাদের রিলেশন শুরু, আর আজকে শেষ। তাই? হ্যাঁ, আর দেখবে আমাদের এই লাভ স্টোরি একটা ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, আমিও চাই আমাদের লাভ স্টোরিটা ইতিহাস হয়ে থাক। তাই আমি চাচ্ছি কি, হ্যাঁ বলো, কি চাচ্ছ? আজকেই তো আমাদের রিলেশনটা শুরু হয়েছে, তাই এটাকে একটু আলাদাভাবে শেষ করবে, তাই তো? বাবু বাবু দেখছি খুব খুশি হয়েছো। যখন খুশি হয়েছো তাহলে এক কাজ করি, এখন সোজা কাজে অফিসে চলে যাই। হ্যাঁ। নয় হ্যাঁ। না না, এখন বিয়ে করব না, তার থেকে বরং তোমার সাথে আগে প্রেম করি। আরে তুমি না এক্ষুনি বললে তুমি ব্রেকআপ করবে। ভুল করে বলে ফেলেছি, এবারের মতো মাফ করে কলেজে চলো। তা তুমি বললেই সব হবে নাকি? তুমি যখন কাজে অফিসে যাবে না, তখন এক কাজ করি, কলেজে যেয়ে সোজা বাড়িতে যাই। কেন, ক্লাস করবে না? না, বাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। ও আচ্ছা, তা কি কাজ আছে বলা যাবে কি? হ্যাঁ, শুনতেই পারো। বাড়িতে যে খালা আর খালুকে বলবো আমরা একে অপরকে খুব ভালোবাসি, তাই আমাদের যেন বিয়ে দিয়ে দেয়। এসব তুমি কি বলছো? আমাকে কি অকালে বিধবা আমার বহুকে বিধবা করতে চাও? আরে না, আমি তোমাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখানে আমাকে জড়িয়ে ধরো, তাহলে মানবো। হঠাৎ বাসটা ব্রেক করলো আর আমার ঘুম ভেঙে গেল। আর ফিরে এলাম অতীতের ভাবনা থেকে। বোরকা পরা মেয়েটা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাস থামতেই সেও জেগে উঠল। তখন কন্ট্রাক্টর বলল, বাস এখানে 20 মিনিটের জন্য থামবে, যার যা প্রয়োজন সব করে নিতে পারেন। বোরকা পরা মেয়েটাকে আমার যেন কেমন মনে হলো চেনা। বাস থামতেই মেয়েটা নিচে নামলো, আমিও নামলাম। নেমে দেখি মেয়েটা দোকান থেকে কিছু কিনলো। আমারও খিদে পেয়েছিল, তাই আমিও কিনলাম। বাস ছাড়তে 5 মিনিট বাকি, তাই মেয়েটা বাসের দিকে যাচ্ছিল। তখন আমি মেয়েটাকে বললাম, হ্যালো, এই যে বোরকাওয়ালি। মেয়েটা পিছনে তাকালো আর বলল, আমাকে ডাকছেন? হ্যাঁ। কেন? আসলে আপনাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। সব ছেলেরা একই রকম বলে মেয়েটা পটানোর চেষ্টা করে। আরে আমিও এরকম নই। আমি আমার মুখ দেখাইনি, তাহলে কেমন করে আপনার চেনা চেনা মনে হয়? আপনার কণ্ঠ শুনে মনে হলো ঠিক সো। যখনই এই কথাটা বলি মেয়েটা কেমন যেন ভয় পেয়ে গেল আর সাথে সাথে বাসে উঠে গেল। তারপর আমিও বাসে উঠে দেখি মেয়েটা মুখ থেকে কাপড় সরিয়ে পানি খাচ্ছে, কিন্তু মেয়েটা আমাকে দেখেনি। সেই চেনা মুখ। সে ভাবছে আমি তাকে চিনতে পারবো না, কিন্তু সে জানে না সে যখন থেকে বাসে উঠেছে তখন থেকে আমি বুঝতে পেরেছি তুমি কে। নিখুঁত অভিনয় তোমার। সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পেরেছি। তোমার এই অভিনয়ের জন্য আজ আমার সব থেকেও কিছুই নেই। আমি চাইলে আমি প্রতিশোধও নিতে পারতাম, কিন্তু নেইনি, কারণ কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিতে হয়। সময় একদিন ঠিকই প্রতিশোধ নিয়ে নেবে। আমি গিয়ে সিটে বসলাম আর সেই দিনের কথা ভাবতে লাগলাম, যেদিন সোয়া আমাকে প্রথম জড়িয়ে ধরেছিল। আর পাগলামিগুলো মনে মনেই হেসে উঠলাম। আজও প্রশ্ন রয়ে গেছে, সেটা ভালোবাসা ছিল না, অন্য কিছু। আজও মনে আছে সেই দিনটা। আমি যখন মেয়েটার দিকে তাকালাম ঠিক তখনই সে বলল, দেখুন, লাইন মারার একদম চেষ্টা করবেন না, আমি বিবাহিত। কথাটা শুনে আমি মুচকে হাসলাম আর বাইরে দেখতে লাগলাম। সূর্য এখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কয়েক ঘন্টা পরেই সে অস্ত যাবে আর রাত আসবে, যেটা আমার জন্য কষ্টের। জানালা দিয়ে দেখছি সব কিছু কেমন যেন পিছন দিকে যাচ্ছে, আর বাস সব কিছু ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে মেয়েটা বোরকা পরে আমার পাশে বসে আছে সে ভেবেছে আমি তাকে চিনতে পারবো না। আমি তার ধারণাটাই ঠিক রাখতে চাই। সে স্বামীর সংসার নিয়ে সুখে আছে, থাক না, আমি আর তার মাঝে ঢুকতে চাই না। আমি না হয় অতীত নিয়েই থাকি। আজ থেকে 5 বছর আগে যখন ছোঁয়া আমার জীবনে এসে আবার ভালোবাসতে শিখিয়েছিল, আবার বাঁচতে শিখিয়েছিল, তখন এটা ভাবিনি যে আমার জীবন এভাবে পাল্টে যাবে। ফ্ল্যাশব্যাক অ্যাগেইন। ওই একদম বাজে কথা বলবি না। তুই যে আমাকে ভালোবাসিস না তা আমি জানি, তাই তোকে এখন আমি বিয়ে করব। আরে আমি না তোমাকে খুব ভালোবাসি অনেক আগে থেকে। তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। আমার বিশ্বাস হয় না। সত্যি বলছি। তাহলে এখনই আমাকে জড়িয়ে ধর, তাহলে মানবো। কি আর করা, বাধ্য হয়ে ও শর্ত মানতে হলো।
সেই সাথে ওর মাথা থেকে বিয়ের ভূত নামিয়ে ওর সাথে কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। ওর ক্লাসে চলে গেল আর আমি বন্ধুদের কাছে গেলাম। ওদের কাছে যেতে রাফি আমাদেরকে তাকিয়ে বলে উঠল, জানিস রাজীব, আজকাল দেখি লিপস্টিকের দাম মনে হয় কমে গেছে। কি বলছিস মামা তুই? লিপস্টিকের দাম কমলে আমাকে আর আমার বাবার পকেট মারতে হতো না। কিন্তু তুই হঠাৎ করে কেন বললি যে লিপস্টিকের দাম কমে গেছে? তুই কি কারোর জন্য কিনেছিস নাকি? ওই তোরা লিপস্টিক নিয়ে গবেষণা করছিস নাকি? আমি তো তোদের কথা কিছুই বুঝতে পারছি না। আরে শালা লিপস্টিকের কাছে কেন, মেয়েদের কাছে গেলেও তো লাগতে পারে ফ্রিতে। আরে ভাই, আমি কেন কিনতে যাব? দেখছিস না, যারা লিপস্টিক নামক বস্তুর আশেপাশেও যায় না, তার শার্টও এখন লিপস্টিক লেগে থাকে। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতেছি না। আমি তো রাফির কথা তাল মেলাচ্ছি শুধু। শালা তুই অন্ধ নাকি? দেখতে পাচ্ছিস না, আমাদের পিওর সিঙ্গল বাই পারভেজের শার্টে কত সুন্দর করে ঠোঁটের লিপস্টিকের মার্ক রয়েছে। আরে শালা আমি তো আগে দেখি না এটা। তুই দেখবি কি করে? তুই তো কানা। এসব দেখতে গেলে ফরমালিন যুক্ত চোখ থাকতে হয় কানা, যা সবার থাকে না। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর চোখ আর সাধারণ চোখ নয়, একবারে খাঁটি লুচ্চার চোখ। ওই বেটা, আমাকে লুচ্চা বলবি না। আমার মতো একটা ভালো ছেলে আমাদের কলেজে কেন, এই দেশেও আর একটা খুঁজে পাবে না। ওই তোরা দুই মানিক জোড়ি খুব ভালো, একমাত্র আমি লুচ্চা। তাও একটু চুপ করে থাক না ভাই, আর আমাকে একটু ভাবতে দে, এই দাগ কোথায় থেকে লাগলো। খুব সহজে আমি বলে দিতে পারি কোথায় থেকে লেগেছে। ও তাই নাকি? তাহলে বল দে দেখি, কোথায় থেকে আর কিভাবে লেগেছে। কিভাবে আবার? সোয়াভাবের কাছ থেকে লেগেছে। দেখ কি যে বলিস। তখনই মনে পড়লো, আরে আসার সময় তো সোয়া আমাকে জড়িয়ে ধরেছিল, কোথাও এমনটা নয়তো তখনই সোয়া ইচ্ছে করে এমনটা করেছে। হ্যাঁ এটাই হবে। তাই তো বলি, যখন আমাকে ছেড়ে দিল তখন কেমন যেন বারবার হাসছিল, আর লোকজন আমাকে কেন ঘুরে ঘুরে দেখছিল। কি লুচ্চা মেরে বাবা, এইভাবে আমার মান সম্মান একেবারে কালার করে দিল। কিরে, কথা বলছিস না কেন? রোমাঞ্চের নাকি স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেলি? তোর বাজে কথা বন্ধ কর। এবার মনে পড়েছি কিভাবে আমার শার্টে দাগ লেগেছে। তারপর ওদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলি। তা তো বুঝলাম, কিন্তু তুই যে ওকে বোঝানোর জন্য এখন নাটক করছিস, কিন্তু ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তখন কি করবি? সত্যিই তো, যদি এমনটা হয় তাহলে কি করব সেটা তখন দেখা যাবে। তারপর আমরা ক্লাস করে বাড়িতে চলে আসি। এরপর থেকে সোয়া আমার উপর কথায় কথায় রাগ অভিমান করে, আর রাগ অভিমান ভাঙাতে আমার খুব ভালো লাগতো। সব সময় আমাকে শাসন করতো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আজ এখানে বেড়াতে যাব, কাল ওখানে যাব, এই সেই। আর এসবের মাঝে আমি যে কখন ওকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর যখন একবার ভালোবেসে ফেলেছি তাহলে ওকে সব সত্যি কথা বলে দেই, আমার মনের কথাটা বলবো, কিন্তু কিভাবে বলবো তা বুঝতেই পারছি না। তাই রাজীবের কাছে একটা আইডিয়া চাইতেই ও বলে যে, তোর জন্মদিন কবে যেন? এই তো ফেব্রুয়ারি মাসের 19 তারিখে। কিন্তু কেন রে, এটা দিয়ে কি করবি? তাহলে এক কাজ কর, ওই দিন তুই ওকে সব সত্যি কথা বলে দিয়ে মাপ চাইবি, আর সেই সাথে তোর মনের মধ্যে ওর জন্য জমা করা ভালোবাসার কথা বলে দিবি। প্রথমে হয়তো ও তোকে একটু ভুল বুঝবে, তবে তুই যদি ওকে সত্যি কথাগুলো বলে দিস তাহলে তোকে মাফ করে দেবে, কারণ ও তোকে তো ভালোবাসে, তাই না? হ্যাঁ তুই ঠিকই বলছিস। আমি সোয়াকে ওই দিন সব সত্যি বলে দেব, সব কিছু নতুন করে আবার শুরু করব। হ্যাঁ তাই কর। তোকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত। ওই হারামি, এটাও জানিস না বন্ধুত্বের মধ্যে এই ধন্যবাদ কথাটা বেমানান। সরি দোস্ত। তারপর দেখতে দেখতে আমার জন্মদিন চলে আসলো। আজকের রাতটা কেটে গেলেই কালকে সকালে ওকে আমি আমার মনের সব কথা বলবো। এটা ভাবতেই কেমন যেন ভালো লাগছে। যাই হোক, রাতে খাবার খেয়ে ঘরে শুতে যাব, তখনই সোয়া আমার কাছে এসে বলল, বাবু তোমাকে একটা কথা বলবো, কথা দাও তুমি রাখবে। তুমি এভাবে বলছো কেন? বলো, কি বলবে? বলছিলাম কি, তুমি আজ রাত 12টার দিকে একটু আমার রুমে আসতে পারবে? কি বলছো এত রাতে? তোমার রুমে যদি যাই আর তা যদি বাড়ির কেউ দেখে তো বুঝতেই পারছো কি হতে পারে। কেউ দেখবে না। কিন্তু কোনো কিন্তু না, তোমাকে আসতেই হবে। যদি না আসো তাহলে আমি এটা মনে করব যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। এটা আবার কেমন কথা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি ঠিক সময়ে আমার রুমে আসবে, এটাই ফাইনাল। বাই। তারপর সোয়া ওর রুমে যায় আর আমি আমার রুমে চলে আসি। এখন আমি ঘড়ির দিকে তাকিয়ে আছি, কখন রাত 12টা বাজবে আর শুরু হবে এক নতুন অধ্যায়। আজ ছোঁয়াকে আমার মনের কথা বলে দেব আর শুরু করব এক নতুন অধ্যায়। কিন্তু এই নতুন অধ্যায় আমার জীবন পুরো বদলে দেয়। কিন্তু শালা সময়ও দেখছি আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে, যেতেই চাচ্ছে না।
একদিকে ঘুম পাচ্ছে আর একদিকে মহারানীর হুকুম তালিম হয়েছে। অবশেষে আমার প্রতীক্ষার অবসান ঘটল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12টা বাজতে আরও 5 মিনিট বাকি। তাই নিজের রুম থেকে বের হয়ে খুব সাবধানে সোয়ার রুমের কাছে আসি। ওর রুমে ঢোকার আগে দেখে নিলাম কেউ আবার আমাকে যেন না দেখে, তাহলে আমার এই রাত 12টা আমার 12টা বাজিয়ে দিবে। তারপর ওর রুমে ঢুকতেই সোয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রথম একটু ভয় পেলেও পরে নিজেকে সামলে নিয়ে বলি, কি করছো? কেউ এভাবে দেখলে আমাদের দুজনের খুব সমস্যা হবে তো। কেউ দেখতে পারবে না, আমি দরজা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এবার বলো কি জন্য আমাকে এখানে ডেকেছো? তাড়াতাড়ি বলো, আমার খুব ঘুম পাচ্ছে। তা বলবো, কিন্তু আগে তোমার চোখ বন্ধ করো। চোখ আবার কি জন্য বন্ধ করব? বন্ধ করতে বলেছি আগে, চোখ বন্ধ করো না। তারপর আমি চোখ বন্ধ করি। 1 মিনিট পর এবার চোখ খুলতে পারলাম। আমি চোখ খুলে যেন আকাশ থেকে পড়লাম। এটা আমি কি? নিজেকে সামলে নিয়ে বললাম, এসব কি? তুমি আমার সামনে এসব পড়ে আছো কেন? কেন, তোমার ভালো লাগে নাই? আমি তো আজকে তোমাকে তোমার জন্মদিনের সব থেকে আলাদা 2টা উপহার দিব। একটা এখন দিব আর একটা কাল সকালে দেব, যা তুমি চাইলেও কোনো দিন ভুলতে পারবে না। তুমি যে কি বলো না, কিছুই বুঝতে পারি না। বুঝতে পারছো না? ঠিক আছে, বোঝাচ্ছি। এই বলে সোয়া আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর বাকিটা ইতিহাস। সোয়া, তুমি সত্যিই বলেছিলে, এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার, যা আমার জীবন পুরো পাল্টে দিয়েছে। আর তোমার দ্বিতীয় উপহার। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন আমি দেখি বাড়ির সবাই আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে, আর সোয়া শুধু কেঁদেই যাচ্ছে। ওর দিকে তাকিয়ে আমি যেন আকাশ থেকে পড়লাম, কারণ ওর শরীরে অমানসিক অত্যাচারের দাগ লেগে আছে। কিন্তু আমার যতদূর মনে আছে, আমি যখন ওর সাথে রাতে ছিলাম ও তো সম্পূর্ণ ঠিক ছিল। তাহলে আমি ছোঁয়াকে কিছু বলতে যাব, তখনই এসব তুই কি করেছিস? তুমি কি বলছো? আমি আবার কি করেছি ওর সাথে? আর সোয়া, তোমার এই অবস্থা কি করে হলো? উত্তরে সোয়া যা বলল তাতে আমি আকাশ থেকে পড়লাম, কারণ ও বলতে লাগলো যে আমার এই অবস্থার কি মানে আপনি আমাকে বলছেন? রাতে খুব ভালো মানুষের মতো আমাকে ঘুম থেকে তুললেন কিছু না একটা কথা বলবেন বলে, কিন্তু তারপর আপনি সারা রাত জোর করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন। আমি যাতে কারো কাছে সাহায্য না নিতে পারি সেজন্য আমার মুখটা পর্যন্ত বন্ধ করে দিলেন, আর এখন সাধু সাজছেন। সোয়া, তুমি সব কি বলছো? তুমি তো আমাকে সি, তুই এতটা খারাপ হয়েছিস? তুই কিভাবে এই ফুলের মতো মেয়েটার সাথে এসব করতে পারলি? আব্বু, আমি মানছি যে ওর আর আমার মধ্যে কিছু হয়েছে, তবে সেটা আমি করতে চাই না। সোয়াই তো আমাকে দিয়ে। দেখছিস আপা, তোর এই চরিত্রহীন ছেলে আমার মেয়ের সাথে এসব করে এখন আমার মেয়ের নামে বাজে কথা বলছে। তুই একটু চুপ কর, আমি তো আছি। চুপ করে থেকে কি হবে? আমার মেয়েটার সাথে যা হয়েছে তা কি ঠিক হয়ে যাবে? এখন কোনো ভালো পরিবারে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো, বা ওকে কেউ বিয়ে করবে? তোর মেয়ের বিয়ে হবে, তা আজকেই। পারভেজ যখন দোষ করেছে তখন ছোঁয়াকে বিয়ে করতে হবে, আর আজীবন ওর সাথে সংসার করবে। তখনই ছোঁয়া বলে, তোমরা আমাকে ওর সাথে বিয়ে দিচ্ছ দাও, কিন্তু আমি ওর সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না, কারণ ও শুধু আমার জীবন নয়, আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এরকম ছেলের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না। এসব তুমি কি বলছো সোয়া? আমি সত্যি কথা বলছি, আর আমি এর প্রমাণ দিতে পারবো। এই দেখো, এই ছবিগুলো। ছবিগুলো দেখে যেন বোবা হয়ে গেলাম, কি বলবো বুঝতেই পারছি না। এগুলো কি? এতগুলো মেয়ের জীবন তুই নষ্ট করেছিস? তুমি বিশ্বাস করো আব্বু, আমি ছবির এই মেয়েগুলোকে চিনি না, আমাকে ফাঁসানো হচ্ছে। কেউ আপনাকে ফাঁসাচ্ছে না, আমি চাইলে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো। থাক, কাউকে ডাকতে হবে না, আগে বিয়েটা দেই, তারপর বাকি বিচার হবে। তারপর বাড়িতে কাজে ডেকে আমাদের বিয়ে দেওয়া হলো। কাজে চলে যাওয়ার পর আব্বু বলল, তোর রুমে যা যা আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। এসব তুমি কি বলছো? আমি বাড়ি থেকে বের হয়ে যাব মানে? হ্যাঁ, বাড়ি থেকে বের হয়ে যাবি, কারণ আমি তোর মুখ দেখতে চাই না। আর একটা কথা মনে রাখ, 6 মাস পর বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি। আম্মু, তুমি কিছু বলো। আব্বু এসব কি বলছে? আমার কোনো কথা বলার মুখ তুই রেখেছিস? এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যদি ভুল করেও তুই আমাদেরকে তোর এই পাপিষ্ট মুখ দেখাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি, আর তোর আব্বু তোকে
ডিভোর্স দিতে যে সময় দিয়েছে তা পাঠানোর একদিনও যেন দেরি না হয়। আম্মুর কথা শেষ হওয়ার আগেই ছোঁয়া বলতে লাগলো, না খালা, ওনাকে আমি ডিভোর্স দিতে পারবো না। এইসব তুই কি বলছিস? যে তোর জীবনটা নষ্ট করলো তার সাথে মিথ্যা সম্পর্কে জড়িয়ে থাকবি? না খালা, ওনাকে আমি ডিভোর্স দিতে পারবো না। এইসব তুই কি বলছিস? যে তোর জীবনটা নষ্ট করলো তার সাথে মিথ্যা সম্পর্কে জড়িয়ে থাকবি? কি করব খালা, মেয়েদের জীবনে তো বিয়ে একবারই আসে, তবে অনেকেই দ্বিতীয় বিয়ে করে, তবে আমি তা করতে পারবো না, আর না ওর সাথে থাকতে পারবো না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। আর তুই এখনো এখানে আছিস? বের হয়ে যা। ঠিক আছে, চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি একবার ছোঁয়ার সাথে আলাদাভাবে কথা বলতে চাই। ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। তারপর আমি ওর রুমে যেয়ে আমি বললাম, ছোঁয়া, তুমি আমার সাথে এটা কি করলে? আমি এমন কি করেছিলাম যার কারণে আমাকে আমার পরিবার থেকে আলাদা করলে? আমার চরিত্রে মিথ্যা দাগ লাগিয়ে দিলে কেন? এই ভালোবাসা ছিল তোমার? আমি জানতাম তুই এই কথাগুলো আমাকে বলবি, তাই সব কিছু গুছিয়ে রেখেছি। এই খামটা রাখ, এখানে এমন কিছু আছে যা দেখে তুই তোর সব প্রশ্নের উত্তর পাবি। আর কি যেন বললি? ভালোবাসা? হ্যাঁ, তোকে আমি খুব ভালোবাসি। তোর জন্য নিজের জীবনটা দিতেও পিছু পা হব না। তাই কাল রাতে আমি আমার সব চাইতে দামি জিনিসটা তোকে তোর বার্থডেতে উপহার দিয়েছি। কিন্তু তোকে ভালোবাসার আগে তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। তবে অভিনয় করতে করতে যে তোকে ভালোবেসে ফেলেছিলাম তা বুঝতেই পারি নাই। কিন্তু তুই একটা কথা কি জানিস? আমি তোকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ঘৃণা করি। প্রথমে আমি বুঝতে পারছিলাম না, আমি ঠিক একদিকে ছিল ভালোবাসা, আরেকদিকে ছিল প্রতিশোধ। অনেক ভেবে আজকে যা করলাম তা অনেক ভেবে চিন্তেই করেছি। কারণ তোকে বলেছিলাম তোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, যা রেখেছি। আর একদিকে একজনকে কথা দিয়েছিলাম তোকে এমন শাস্তি দিব যাতে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তুই যেন মৃত্যু যন্ত্রণা পাস। আর এই কথাও আমি রেখেছি, কারণ তুই তোর মাকে খুব ভালোবাসিস। তুই তাকে ছাড়া কিছুতেই ভাবতে পারিস না। আর একটা কথা তুই এখন বুঝতে পারবি, যখন পরিবারের কাছে মিথ্যে দোষে দোষী কেউ হয় তখন সে কতটা অসহায় হবি। তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। ওই যে বললাম, তোর সব প্রশ্নের উত্তর এতেই পাবি। আর যদি কিছু বলার থাকে তো বলতে পারিস, আর যদি না থাকে তাহলে আসতে পারিস। না, আর কিছু বলার নেই। যে বাড়িতে তাদের ছেলেকে আজও চিনতে পারলো না, বাড়ি থেকে বের করে দিতে পারে, সেখানে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তবে যাওয়ার আগে একটা কথা বলছি, জানি না এখানে এমন কি কারণ আছে যে যার জন্যে আমার সাথে এমন করলো। যদি এখানে তেমন কিছু না থাকে, মানে যে কারণটা এখানে আছে বলছো তা যদি মিথ্যে হয়, তবে তুমি তোমার জীবনের সবচাইতে বড় ভুল করলে, যার মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। আসি, বেঁচে থাকলে হয়তো একদিন ঠিক দেখা হবে। হঠাৎ কারোর ডাকে ঘোর কাটলো, যে দেখি চলে এসেছি। বাস থেকে নামলাম, তার সাথে বোরকা পরা মেয়েটাও। সে চলে যেতে লাগলো আর আমি দেখতে লাগলাম। আজ নিজেকে প্রশ্ন করছি, মানুষ বড় অদ্ভুত, সে কথা দিয়ে খুব সহজেই ভুলে যায়। সোয়া, তুমি যতই নিজেকে আড়াল করার চেষ্টা করো না কেন, আমি ঠিক তোমাকে বুঝতে পেরেছি। তুমি হয়তো স্বামীর সংসার নিয়ে অনেক সুখে আছো, আমাকে দেওয়া কথা হয়তো ভুলেই গেছো। আর মনে রাখবেই বা কেন? তুমি তো অভিনয় করেছিলে। তারপরেও দোয়া করি তুমি সুখে থাকো, আর আমি না হয় কষ্ট নিয়েই থেকে গেলাম। আজ 5 বছর পরে সেই চিরচেনা শহর কতটা না পাল্টে গেছে। এখানে লুকিয়ে আছে আমার ছোটবেলা। আজ 5 বছর পরে সেই চিরচেনা শহর কতটা না পাল্টে গেছে। এখানে লুকিয়ে আছে আমার ছেলেবেলা, বন্ধুদের সাথে কাটানো দিনগুলো, আমার জীবনের সুখের দিনগুলো, যার আজ সময়ের মধ্যে চাপা পড়ে গেছে। শহরটা ধরেছে নতুন রূপ, ঘটেছে নতুন মানুষের আগমন। চেনা শহরটা আজ অচেনা হয়ে গেছে, আর এই শহরে আধুনিকতার ছাপ পড়েছে। আমি হেঁটে চলছি এই শহরের পথ ধরে। আজ নিয়তি আমাকে আবার এইখানে নিয়ে এসেছে। আমি এইখানে অফিসের দেওয়া একটা বাড়িতে উঠব। অফিস থেকে দেওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। চারদিকে অন্ধকার নেমে এসেছে। একজন লোক আমার দিকে এগিয়ে এসেছে। অন্ধকারের জন্য মুখটা দেখা যাচ্ছে না। লোকটা আমার পাশে এসে বলল, আপনি কি পারভেজ? লোকটার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হলো। আমি বললাম, হ্যাঁ। আমি এখানকার কেয়ারটেকার, স্যার আপনার কথা বলেছিল, আসুন আমার সাথে। আমি লোকটার পিছে পিছে বাড়ির ভিতরে ঢুকলাম।
বাড়ির ভিতরে অন্ধকার ছিল, তাই লোকটা সমস্ত লাইট জ্বালিয়ে দিল। যখনই লোকটা আমার দিকে ঘুরেছে সে চমকে গেছে, আর আমিও, কারণ লোকটা আমার বন্ধু রাফি। আমাকে দেখেই জড়িয়ে ধরল। কোথায় ছিলে এতদিন? জানিস তোকে কত খুঁজেছি, একবার আমার কথা মনে হয়নি তোর? কিরে কথা বলছিস না কেন? আগে তোর কথাটা শেষ কর, তারপর তো বলি। চল তোর বাড়ি চল। কার বাড়ি? তোর বাড়ি? আমার কোনো বাড়ি নেই, আর এটাই এখন থেকে আমার বাড়ি। তোর বাড়ি থাকতে তুই এখানে থাকবি কেন? চল আমার সাথে, তোকে দেখে তোর বাড়ির লোক কত খুশি হবে জানিস। না আমার কেউ আছে, না আমার কোনো বাড়ি আছে। এখন অভিমান করে আছিস? অভিমান তো কাছের মানুষের উপর করা যায়, আমি কারো উপর অভিমান করে নেই। তুই অনেক বদলে গেছিস। সময় আর পরিস্থিতি সব কিছু বদলে দেয়। আর একটা কথা, আমি এখানে আসি কেউ জানিয়ে জানতে না পারে। তাহলে এখানে কেন এসেছি? অন্য কারোর জন্য সোয়াকে? না, তাহলে? পরে বলবো। এখন খিদে লেগেছে, আমার জন্য খাবারের ব্যবস্থা কর। আর একটা কথা যেন মনে থাকে, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। তারপর রাফি চলে গেল খাবার আনতে, আর আমি ফ্রেশ হয়ে নিলাম। আমি আর রাফি একসাথে খাবার খেলাম। রাফি বলল আজ আমার সাথে আড্ডা দিবে। রাতে আমি আর রাফি ছাদে বসে আছি, তখন রাফি বলল, বললি না কার জন্য এসেছিস? এইখানে ফিরে আসার ইচ্ছা আমার কোনো দিনও ছিল না, কিন্তু 6 বছর আগে করা ভুল শুধরানোর জন্য ফিরে আসতে হলো। কিসের ভুল? আর কার সাথে করেছিস? নীলিমা। এই নীলাটা আবার কে? আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা মানে? আমি কিছু বুঝছি না। আমার আর নীলিমার দেখা হয় তখন আমি সবেমাত্র ইন্টারে পড়ছি। তোরা তো জানিস আমি ইন্টার আমার মামার বাড়ি থেকে করেছি। হ্যাঁ জানি। তা নীলিমার সাথে তোর পরিচয় হলো কেমন করে? নীলিমা তখন 10ম শ্রেণীতে পড়তো। তখন আমাদের কথা হতো না, কিন্তু রোজ দেখা হতো। আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলতে, কিন্তু পারিনি। আর এসএসসি পরীক্ষার শেষেও নিজের একদিন আমার সাথে কথা বলতে আসে। তারপর? তারপর আমাদের রোজ কথা হতো। আমাদের সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসার রূপ নিতে থাকে। আমার ইন্টার পরীক্ষার পর আমি ওকে প্রপোজ করি। আমি জানতাম না ও আমাকে ভালোবাসে কিনা। প্রপোজের বদলে ও আমাকে চর মারে। কেন, ও তোকে পছন্দ করতো না? আরে না, ও আমাকে পছন্দ করতো। তাহলে তোকে চর মারলো কেন? কারণ আমি ওকে আই লাভ ইউ বলতে 2 বছর লেগেছিল। আমার কথা শুনে রাফি হাসতে থাকে। তা তোদের সমস্যা হলো কোথায় যে ব্রেকআপ করলি? 2 বছর আমরা ভালোভাবেই ছিলাম। আমি তখন অনার্স 2য় বর্ষে ছিলাম, আর ও 1ম বর্ষে। আমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না, কিন্তু কি? এক কালো ছায়া এসে আমাদের মাঝে সব কিছু বদলে দেয়। আমাদের ভুল বুঝিয়ে সব কিছু তছনছ করে দেয়, যা আমি সহ্য করতে পারিনি। যার কারণে আমি বাড়ি ফিরে আসি আর এইখানেই ভর্তি হই। তারপর কি হয়েছিল? অনেক বছর পরে আজ জানতে পারলাম আমি ভুল ছিলাম। আমাদের সম্পর্ক ভাঙার জন্য মিথ্যা সাজানো হয়েছিল, আর আমরা ওইখানেই ফেঁসে যাই। কিছু বুঝলাম না। আমি আমার জীবনের সমীকরণ আজও বুঝতে পারিনি। তুই আর কি বুঝবি? অনেক রাত হয়েছে, আমি এখন ঘুমাবো। আচ্ছা আমি তাহলে যাই, কাল কথা হবে। হ্যাঁ। রাফি চলে যাচ্ছিল, তখন আমি বললাম, কথাটা যেন মনে থাকে। কোন কথা? আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। ওকে ব্রো। রাফি চলে গেলে আমি ঘুমানোর চেষ্টা করলাম। সকালবেলা পাখিদের ডাকে ঘুম ভাঙে। চারদিকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সূর্য উদয় হচ্ছে। এই শহরের সকালটা আমার বড্ড চেনা, কারণ এখানে কাটিয়েছি জীবনের অনেকগুলো বছর। আজ হয়তোবা শহরটা আমাকে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। এই শহরে আবার ফিরে আসার কারণটা 2টা, একটা অফিসিয়ালি আর একটা আমার ভুল শুধরানো। তাই ফ্রেশ হয়ে ঠিকানা নিয়ে বেরিয়ে গেলাম খুঁজতে, যার জন্য আবার এই শহরে ফিরে আসা। আমার এই শহরটা চেনা, যার জন্য ঠিকানাটাই পৌঁছাতে অসুবিধা হয়নি। কিন্তু ওই ঠিকানায় যেয়ে দেখি বাড়িতে কেউ নেই। বাড়ির দারোয়ানকে ওদের কথা জিজ্ঞেস করতেই বলল বাড়ির সবাই নাকি ছোটো মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছে, তার ননদের বিয়েতে। আমি ওখান থেকে চলে আসি আর ফুটপাত দিয়ে হাঁটছি। তখনই কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাক দিল। প্রথমে ভাবলাম হয়তো আমার মনের ভুল, আর আমি যে এখানে ফিরে এসেছি তা কেউ জানে না। তাই ওসবে মন না দিয়ে সামনের দিকে হেঁটেই চলেছি। ওই পারবেশ, দাঁড়া বলছি, ওই পারবেশ, আমি রাজীব, একটু দাঁড়া। আমি রাজীব নামটা শুনেই পিছনে ঘুরে দেখি রাজীব। সত্যি, হারামিটা আমাকে চিনল কি করে?
রাজীব আমার সামনে এসে বলল, ওই হারামি, তুই এত স্বার্থপর কেন? তোকে কোথায় না কোথায় খুঁজছি, আর তুই দিব্যি ঘুরে বেড়াচ্ছিস। আরে ভাই থাম থাম একটু। এত প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর আগে দিব আর কোনটা পরে দিব? চুপ হারামি, একটা কথাও বলবি না। আমাদেরকে ভুলে গেছিস তা তো বুঝতে পারছি। ওই তোর মুখ বন্ধ কর তো। আমার কথা বাদ দে। আচ্ছা, তুই তো এখন তোদের বাড়িতে যাবি, তাই না? সরি ভাই, তুই হয়তো ভুলে গেছিস, বর্তমানে আমার নিজের বলতে কোনো বাড়ি নেই। তবে অফিস থেকে থাকার জন্য যে বাড়ি দিয়েছে, এখন সেখানে যাব। কি বলছিস তুই? তুই তোদের বাড়িতে যাবি? আর তোর বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তো আমি কি করব? আরেকটা কথা মনে রাখ, আমার কোনো বাবা মা নেই, আর নেই কোনো দেখ, যা হওয়া তা তো হয়ে গেছে। আর সোয়া? হ্যাঁ জানি, ও ওর স্বামীর সংসার নিয়ে সুখে আছে। আর তুই যেটা ভাবছিস। আরে বাদ দে না, বেশি কথা বললে কিন্তু আমি চলে যাব। চল আমার সাথে। কোথায়? আমার বাড়িতে, ওইখানে রাফি অপেক্ষা করছে। তার মানে রাফি জানে তুই এসেছিস আর আমাকে বললো না? আমি মানা করেছি। এখন চল না, অনেকদিন আড্ডা দিই না। তারপর আমি আর রাজীব আমার অফিস থেকে দেওয়া বাড়িতে গেলাম। সেখানে দেখি রাফি আমার জন্য অপেক্ষা করছে। তিনজনে আড্ডা দেওয়া শুরু করলাম। তখন রাফি বলল, পারভেজ, তুই কিন্তু নীলিমার কথাটা পুরোটা বলিসনি। নীলিমাটা কে? তারপর রাজীবকে সব বললাম। তখন রাজীব বলল, এতদিন তুই কোথায় ছিলি, কি করছিলি? কিছুই তো বললি না তো। জীবন কাকে বলে আমি এইখান থেকে চলে যাওয়ার পর বুঝতে পেরেছি। জীবন যুদ্ধ কাকে বলে তা বুঝেছি। তারপর আমি বলতে শুরু করলাম, বাড়ি থেকে বের হয়ে যাবার পর কোথায় যাব, কি করব বুঝতে পারছি না। পকেটেও কোনো টাকা নেই যে কিছু একটা করব। হঠাৎ করেই হাতে থাকা মোবাইল ফোনটা দেখে তাকিয়ে ভাবতে লাগলাম, যদি ফোনটা বিক্রি করি তাহলে কিছু টাকা হাতে পাবো, কিন্তু যদি মোবাইলটা বিক্রি করি তাহলে তো কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। না, কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না, সবার থেকে অনেক দূরে চলে যাব, যাতে কেউ চাইলেও আমার সাথে কোনো যোগাযোগ না রাখতে পারে। তাই আমার এই মোবাইল ফোনটা বিক্রি করতে হবে, আর সেই সাথে সিমটাও ভেঙে ফেলতে হবে। তারপর অনেক চেষ্টা করলাম মোবাইলটা বিক্রি করতে, কিন্তু কেউ কিনতে চায় না। অবশেষে 10,000 টাকার মোবাইল মাত্র 3,000 টাকায় বিক্রি করি। তারপর পকেটে থাকা সিমটা ভেঙে ফেলি আর ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। ঢাকায় এসেও বিপদে পড়লাম, কোথায় যাব, কি করব বুঝতেই পারছি না। রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। যদি কোথাও ঘর ভাড়ার জন্য যাই তো বলে ব্যাচেলারদের ঘর ভাড়া দেওয়া যাবে না। কথাই বলে না, অবাগা যেদিকে যায় সাগরও সেদিকে শুকায়। যখন কোথাও ঘর ভাড়া পেলাম না, তখন বাধ্য হয়ে মোটামুটি দেখতে একটা ম্যাচে উঠলাম। তারপর এখানকার বড় ভাইদের সাথে পরিচিত হই। তারা আমার পরিবারের সম্পর্কে জানতে চাইলে বাড়িতে কে কে আছে সব বলি, কিন্তু বাড়িতে আমার সাথে কি হয়েছে তা কাউকেই বলি নাই, কারণ এতে তারা আমাকে খারাপই ভাববে। কি কাজ করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, কারণ তখন রেজাল্টটাও পাইনি যে চাকরি করব। তাই ওনাদের কাছে বলি, যদি তারা একটা কাজের ব্যবস্থা করে দেয় তাহলে ভালো হতো। তখন ওদের মধ্যে আনোয়ার নামে এক বড় ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। জীবন চলতে থাকে। তার কয়েক মাস পর যখন রেজাল্ট বের হয় তখন একটা চাকরি পাই। চাকরি পাওয়ার পর জীবনটা একটু পাল্টে যায়। কোম্পানি থেকে থাকার জন্য একটা বাড়ি দেয়, তাই ম্যাচ থেকে সেই বাড়িতে উঠি। তবে সাথে সাথে আনোয়ার ভাইকেও সাথে নেই, কারণ আমার বিপদের দিন এই মানুষটা আমাকে সাহায্য করেছে। আনোয়ার ভাই আমার সাথে 2 বছর ছিল, পরে তিনি তার গ্রামের বাড়িতে চলে যায়। আমাকে আনোয়ার ভাই অনেক সাহায্য করেছে, সে না থাকলে আমি হয়তো এইখানে পৌঁছাতেই পারতাম না। জীবন থেকে কিভাবে আরও 3টা বছর কেটে গেল বুঝতেই পারলাম না, কারণ আমি ব্যস্ত ছিলাম নিজেকে গড়ার জন্য। নিজেকে সব সময় মানুষের আড়ালে লুকিয়ে লুকিয়ে রাখতাম, যাতে কষ্টগুলোর কথা মনে না থাকে। একদিন অফিসে বসে কাজ করছিলাম, তখন পিয়ন এসে বলল যে বস আমাকে ডেকেছে, তাই আমি তার কেবিনে যাই। সেদিন হয়তো আমার জীবনের ভালো দিন ছিল, তাই তো আমার জমে থাকা অনেক প্রশ্নের উত্তর পাই। সেদিন বসের কেবিনে এমন একজনকে দেখি যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যে আমার সব কিছু কেড়ে নিয়েছিল। সেই কেবিনে ঢোকার পর স্যার বলল, আরে পারভেজ, তোমার কথাই বলছিলাম, আমার জামাই বাবাজির সাথে। তা স্যার কী জন্যে আমাকে ডেকেছিলেন? আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তাই অফিসের সব কাজ ওরা হাতে তুলে দিতে চাই, আর আমি আশা করি তুমি ওকে সাহায্য করবে। স্যার আপনি? কিছু বলতে যাব তখনই স্যারের জামাই আমার দিকে তাকালে আমি বড় ধরনের শক খাই, কারণ ছেলেটা সুমন ছিল। আপনারা হয়তো ভাবছেন এই সুমনটা আবার কে?
তাহলে শুনুন, এই সুমন একসময় আমার খুব ভালো বন্ধু ছিল, তাই ওর সাথে আমার সব কথাই শেয়ার করি। কিন্তু ও আমার বন্ধুত্বের মর্যাদা না দিয়ে পিছন থেকে আমার কলিজায় আঘাত করে। আপনারা হয়তো এটা ভাবছেন পিছন থেকে কি এটাও সম্ভব? তাহলে আমি বলবো যে আপনার সবচাইতে কাছের মানুষ হবে, আর সে যদি আপনার সাথে চিট করে তখন তার ব্যথা ভুলতে পারবেন না, তখন তার ব্যথা বুঝতে পারবেন। সুমনকে উদ্দেশ্য করে বললাম। কি তুই এখানে? তখন স্যার বলতে লাগলো, পারভেজ, তোমার সাহস কি করে হলো আমাকে তুই করে বলার? সরি স্যার, আপনাকে কথাটা বলি নাই। আমি আসলে আমাকে থামিয়ে দিয়ে সুমন বলে উঠল, বাবা, পারভেজ আপনাকে কথাটা বলে নাই, আমাকে বলছে। ও তাহলে সুমন, তোমরা কি আগে থেকে একে অপরকে চিনতে? হ্যাঁ, অনেক আগে থেকে, কারণ আমরা দুইজন খুব ভালো বন্ধু। ওকে থামিয়ে আমি বললাম, সরি মিস্টার সুমন, আমি আপনাকে আমার জীবনে এই প্রথম দেখলাম, আর বন্ধুত্ব তো আর অনেক পরের কথা। আর স্যার, আমি আপনার কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনার কথা রাখতে পারবো না। তুমি কি বলছো? তুমি আমার কথা রাখতে পারবে? তুমি তো কখনো আমার কোনো কথার অমাত বা না করো নাই। তাহলে যেখানে আজকে তোমার প্রয়োজন সেখানে তুমি আমার কথার অবহেলা করছো? স্যার, আপনি আগে আমার কথাটা তো একটু শুনুন। আমার কিছুদিনের জন্য ছুটি লাগতো, কিছুদিন থেকে নিজেকে খুব একা একা মনে হচ্ছে, আর কাজেও মন লাগছে না। মন খারাপ, কাজে মন লাগছে না, এসব কিছু আজও সত্যি, নাকি তুই আমাকে দেখে এসব অজুহাত দিয়ে এখান থেকে পালাচ্ছিস? সরি স্যার, আপনাকে দেখে পালাবো কেন? আমি চোর ডাকাত নাকি কোনো খুনি যে আপনাকে দেখে পালাবো? আর আমি পালাতে শিখিনি। তোর এই স্বভাবটা এখনো বদলালো না। যাই হোক, তুই কি আজও আমাকে মাফ করতে পারিস নাই? সরি, আপনি হয়তো এটা জানেন না যে কোনো অপরিচিত মানুষকে বিনা কারণে ক্ষমা তাকে কিছু বলতে পারে না। আর এটা একটা অফিস, অযথা এসব কথা না বলাই ভালো নয় কি? তোমরা কি বলছো এসব? কিছুই বুঝতে পারছি না। জামাই বাবাজি বলছে ও তোমাকে চিনে, তুমি বলছো চেনো না, আবারও মাফ করার কথা বলছে। এসব কি? ওসব কিছু না স্যার। কি কিছু না? আমাদের এতদিনের বন্ধুত্ব কি করে তুই ভুলতে পারিস? মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে কি আমাকে মাফ করা যায় না? যদি মাফ করতে নাই পারিস, তোকে আমাদের পুরনো বন্ধুত্বের কসম, এতদিন পর যখন দেখা হলো, একটু তো ভালো করে কথা বল। তোর মতো বিশ্বাসঘাতকের মুখে বন্ধুত্বের নামটা কথাটা মানায় না। তোর কাছে এটা একটা মাত্র ভুল মনে হয়, যার জন্যে আমার জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। যে তার বন্ধুর ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে, তখনই স্যার ও মেয়েটা চমকে উঠে বলল, এসব আপনি কি বলছেন? আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আপনি কি আমার সংসারটা ভাঙতে চাইছেন? সরি, আমি কখন বললাম আপনি আমাকে ভালোবাসেন বা আমি আপনাকে? আপনি এক্ষুনি বললেন তো। হ্যাঁ বলেছি, তবে আপনি তো ওর বউ নন, ওর বউ তো নীলিমা। আমি ওর বউ, আর এই নীলিমাটা আমার কে? এই নামে তো আমি কাউকে চিনি না, বা এ নাম তো ওর মুখে শুনি নাই। কি বলছেন এসব আপনি? ওর বউ মানে? ওই এই মেয়েটা কি বলছে? এই মেয়েটা তোর বউ মানে? তাহলে তুই 2টা বিয়ে করেছিস আর এটা এদের থেকে লুকিয়ে রেখেছিস? সি, তুই এতটা খারাপ। সুমন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। অবশ্য এটা আবার নতুন কি? তোর যে চরিত্র খারাপ, এটাই স্বাভাবিক। এই যে আপনি আমার বরের নামে এসব কি বলছেন? আমার বরের চরিত্র খারাপ? আপনি আমাদের কর্মচারী, তাই আপনি কর্মচারীর মতো থাকুন। তাই তো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনার এই গুণধর বর আমাকে যদি আমার বন্ধুত্বের কসম না দিত তাহলে কিছুই বলতাম না। আমি সুমনকে বললাম, তোকে একটা কথা বলবো, তুই কি ওই চরিত্রহীন মেয়েটাকে ছেড়ে দিয়েছিস? যাক, ভালোই করেছিস। তুই আমাকে যা ইচ্ছে বল, আমি কিছু বলবো না। দয়া করে ওকে চরিত্রহীন বলিস না। চরিত্রহীনকে চরিত্রহীন বলবো না তো কি বলবো? ও আমাকে ঠকিয়েছে। ওই তোমার তাতে কি? উনি তো নীলিমা নামে যাই বলুক না কেন, এ তো তোমার কি? মানে কি এমন করছে যা? মেয়েটাকে থামিয়ে দিয়ে সুমন বলল, বলবো, আর সব সত্যি কথা বলবো। আমার একটা মিথ্যা মোহর কারণে আজ আমি আমার সবথেকে ভালো বন্ধুর কাছে অপরাধী, ওর ভালোবাসার মানুষের কাছে অপরাধী। তখন সুমন আমাকে বলল, দোস্ত, তুই আমাকে মাফ করে দিস, সব দোষ আমার, নীলিমার কোনো দোষ নেই। তুই নীলিমাকে খারাপ চরিত্রহীন বলিস না। মানে? আমি কিছু বুঝছি না। সুমন বলতে শুরু করলো, যেদিন তুই আমার সাথে নীলিমার পরিচয় করিয়ে দিয়েছিলি, ওই দিন আমি ওকে দেখে ওর রূপের প্রেমে পড়ে যাই। তাই আমি সবসময় চেয়েছিলাম তোদের দুজনকে আলাদা করে দিতে। যখন দেখলাম তোদেরকে এত সহজে আলাদা করা যাবে না, তখন আমি খুব জঘন্য একটা পরিকল্পনা করি তোদের আলাদা করার জন্য, আর আমি এই পরিকল্পনা সফল হই। মানে এসব কিছু মিথ্যা ছিল? হ্যাঁ, সব সাজানো ছিল তোদের আলাদা করার জন্য। তোদেরকে আলাদা করার জন্য আমি প্রথমে নীলিমার কাছে তোর একটা
মেয়ের এডিট করা এমন কিছু ক্লোজ ছবি পাঠিয়ে দিই। আর নীলিমাকে বলি তুই ওকে ধোকা দিছিস। পরে আমার সাথে নীলিমার কিছু ছবি এডিট করে তোর কাছে অন্যের মাধ্যমে পাঠিয়ে দিই। এতে তোরা আমার প্ল্যান মতো দুজন দুজনকে ভুল বুঝিস। আর তোকে এটাও বলি যে আমার সাথে নীলিমার বিয়ে ঠিক হয়েছে। আর তুই যখন রাগ করে নীলিমার ওই ছবিগুলো নিয়ে গিয়ে ওর বাবার সামনে ওকে অপমান করে আসিস, তখন ওর বাবা ওকে অপমান করে। তার মানে নীলিমা নির্দোষ ছিল? হ্যাঁ। সুমনের এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর মনে হচ্ছে সব কিছু ভেঙে যাচ্ছে। আর মনে হচ্ছে আমি এত বড় ভুল কি করে করলাম? যাকে ভালোবাসতাম তাকে চিনতে পারলাম না, কি করে আমি এত বড় ভুল করলাম? আমি তখন সুমনকে জিজ্ঞাসা করি, নীলিমা এখন কোথায়? সুমনের এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর মনে হচ্ছে সব কিছু ভেঙে যাচ্ছে। আর মনে হচ্ছে আমি এত বড় ভুল কি করে করলাম? যাকে ভালোবাসতাম তাকে চিনতে পারলাম না, কি করে আমি এত বড় ভুল করলাম? আমি তখন সুমনকে জিজ্ঞাসা করি, নীলিমা এখন কোথায়? যেদিন তুই ওদের অপমান করিস তখন নীলিমা এটা মনে করে যে তুই নিজেকে ভালো সাজানোর জন্য ওকে পরিবারের কাছে খারাপ প্রমাণিত করছিস, যাতে তুই অন্য কাউকে তোর জীবনে আনতে পারিস। আর ও এসব মানতে না পেরে। কি হলো বলছিস না কেন? নীলিমা কি করেছিল? তারপর কি হয়েছিল? নীলিমা এসব মানতে না পেরে আত্মহত্যা করেছে। সুমনের এই কথাটা শোনার পর আমার পাটা যেন মনে হয় আটকে গেছে। পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। আমি কিছুতেই মানতে পারলাম না নীলিমা আর নেই। যাকে আমি এতদিন যে কারণে ঘৃণা করে এসেছি সে আর নেই। সে যে না ফেরার দেশে চলে গেছে। আমার সারা শরীর জ্বলে উঠল। সুমনের জন্য আমি ওকে হারিয়েছি, তাই আমি সুমনকে মারতে শুরু করলাম। তখন সুমন বলল, হ্যাঁ করছিল, কিন্তু তখন সুমনের বউ বলল, ছি, তুমি এতটা নীচ চরিত্রহীন। তোমার স্বার্থের কারণে আজ মেয়েটা মারা গেছে, আর দুইজন প্রেমিক প্রেমিকা একে অপরকে ভুল বুঝে এত দূরে চলে গেছে যে চাইলেও আজ কেউ এক হতে পারবে না। আর আমি সেই তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি। আজ তোমার এই মহান গুণ দেখে তো আমার মরে যেতে ইচ্ছে করছে। নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার সব ফ্রেন্ডদের কাছে তোমার নামে কত ভালো ভালো কথা বলতাম, আর সেই তুমি একটা খুনি বের হলে। আমি কাউকে খুন করিনি। কি বললে? খুন করো নাই? তোমার কারণে আজ একটা মেয়ে আমাদের মাঝে নেই। আর তার থেকেও বড় কথা, তুমি তাদের বিশ্বাস ভালোবাসার সম্পর্কে খুন করেছো। আর তুমি হয়তো এটা জানো না যে আমার কাছে কেউ যদি বিশ্বাস আর ভালোবাসার সম্পর্ক নষ্ট করে সে খুনি থেকে কম কিছু না। আর এখন তো তোমার আমার এটা সন্দেহ হচ্ছে। তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর এমন অনেক কিছুই হয়তো করছো যা আমার এখনো অজানা। আমি মানছি ওদের ভালোবাসার পথে আমি কাটা হয়ে দাঁড়িয়েছিলাম। তখন যা করেছি মিথ্যা আবেগের কারণে, কিন্তু আমি সত্যি তোমাকেই ভালোবাসি। আর নীলিমা আত্মহত্যা করতে গেছিল কিন্তু করতে পারেনি, আর ও এখনো বেঁচে আছে। কিন্তু কি? নীলিমা বেঁচে আছে? আর তুই যে একটু আগে বললি ও মারা গেছে, আবার সেই সাথেই কিন্তুও যোগ করেছিস। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ও বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকা আর মারা যাওয়ার মাঝে কোনো তফাৎ নেই। কারণ ও আজ 6 বছর ধরে কোমায় আছে। ডাক্তার বলেছে ও কোনোদিনও কোমা থেকে বের হতে নাও পারে। আর আমার জানা মতে ডাক্তার যখন ওর শেষ ট্রিটমেন্ট করেছে এরপর হয়তো না, ওর কিচ্ছু হতে পারে না। আমি বেঁচে থাকতে ওর কিছুই হতে পারে না। ওকে ভুল বুঝে ওর সাথে আমি যে অন্যায় করেছি তার ক্ষমা না পাওয়া পর্যন্ত ওর কিছু হতে পারে না। আচ্ছা একটা কথা বলতো, তুই এত কিছু কি করে জানলি যে ওর হাতে বেশি সময় নেই? আমার কারণে যাদের এত কিছু হলো তাদের আমি রাখবো না, এটা হতে পারে না। আর আমি এটাও জানি তোর সাথে কি হয়েছে। তোর সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি জানি তুই এসব করতে পারিস না। ওসব পুরনো কথা বাদ দে, আগে বল নীলিমা কোথায় আছে? হ্যাঁ জানি ওরা কোথায় থাকে, ওরা তো এলাকাতেই থাকে। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। তাহলে আমি আজকেই আমাদের ওখানে যাব। কি বলছো তুমি? চলে গেলে ওকে অফিসের কাজ কে বুঝিয়ে দেবে? আর স্যার আপনি আমাকে মাফ করবেন। আপনার অফিস থেকে এখন ওখানে যাওয়া আমার কাছে সবচাইতে বেশি দরকার। আর দরকার হলে আমি এই চাকরিটা ছেড়েও দিতেও পারি।
বাবা, ওকে আটকাবো না। আমার জন্য ওর জীবনের অনেক মূল্যবান কিছু হারিয়েছে, হয়তো আমার জন্যই ওর পরিবারকে হারিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয়। আপনি আমার একটা কথা রাখবেন, আমাদের যে কোম্পানির শাখাটা ওদের জেলায় আছে সেখানে ও ট্রান্সফার করে দিবেন। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ বাবা, ওই ব্যবস্থাই করো। আর তোমার সাথে আমার কথা আছে, আগে বাড়িতে চলো। আপনি ওকে কিছু বলবেন না, আমি তোকে মাফ করে দিয়েছি। সেটা আপনার ইচ্ছা, তাকে ক্ষমা করবেন কিনা। তবে তুমি মনে রেখো, মেয়েটার যদি কিছু হয় তাহলে তোমার আর আমার সম্পর্ক তখনই শেষ হয়ে যাবে। সুমন কিছু বলছে না, মাথা নিচু করে আছে। তারপর আমি ওই দিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর আমার ফিরে আসার কারণ হলো এটাই। তা না হয় বুঝলাম, তুই ওই ঠিকানায় গিয়েছিলি? গিয়েছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি অনেক সময় হয়ে গেছে। তখন আমি ওদের বললাম, আরে অনেক সময় হয়ে গেছে, আমার আবার কাজে যেতে হবে। তখন রাজীব বলল, পারভেজ, তোকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? তুই কি সত্যি তোর কারো পরিবারের সাথে দেখা করবি না? আর সোয়ার সাথেও দেখা করবি না? সবার জন্য পরিবার হয় না। আমি আর সোয়ার সামনে যেতে চাই না। আমি চাই না আমার জন্য ওর বর্তমানটা খারাপ হোক। বাদ দে না ওই সব। আজ রিয়ার বিয়ে। তুই না বলতিস তুই রিয়ার বিয়ে নিজের হাতে দিবি, রানীর মতো করে সাজাবি? আজ যাবি না? আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। আচ্ছা, আমি এখন যাই। রাফি আর রাজীব চলে গেল। আজ রিয়ার বিয়ে, আমি তো জানি না। আজ আমার সেই ছোট্ট বোনটার বিয়ে। সে আজ কত বড় হয়ে গিয়েছে কে জানে। আর বধূ সাজে তাকে কেমন দেখা যাচ্ছে, খুব দেখতে ইচ্ছে করছে। কিন্তু আমি যে আমার বোনের কাছে অপরাধী। সে শুধুই যে আমাকে ঘৃণা করে। আজ তোকে অনেক মিস করছি রে। কিন্তু আমার নিয়তি এত খারাপ যে একই শহরে থাকার পরেও আমার বোনের বিয়েতে যেতে পারবো না। আজ অফিসের প্রথম দিন, তাই সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর কেবিনে গিয়ে সব কিছু বুঝে নিলাম। অফিস শেষে বাসায় ফিরছি। অনেক দিন ধরে শহরের অলি গলি দিয়ে হাঁটা হয় না। আগে তো সারাদিন রাত ঘুরে বেরিয়েছি, আজ আগের মতো ঘুরে বেড়াতে ইচ্ছে হচ্ছে। তাই অফিসের গাড়ি পাঠিয়ে দিয়ে হেঁটে বাড়ি ফিরছি। রাস্তায় রাজীবের সাথে দেখা, তাই ওর সাথে কথা বলছি। হঠাৎ আমার চোখ আটকে গেল আর আমি দৌড়াতে শুরু করলাম। আর আমার সাথে রাজীবও। কিরে, পাগল হলি নাকি? এভাবে কেউ দৌড়ায়? কথা বলার এখন সময় নেই, যদি পারিস একটা অটো নিয়ে আয়। কিন্তু কেন, বলবি তো? বললাম না, পরে শুনিস। আগে একটা অটো ব্যবস্থা কর। তারপর রাজীব একটা অটো নিয়ে আসতেই আমি অটো ড্রাইভারকে বললাম, চাচা সামনের অটোকে ফলো করুন। কি এমন দেখলি যে এভাবে ওই অটোকে ফলো করছিস? তোর প্রশ্নের উত্তর আমি পরে দেব, এখন চুপ কর। তারপর আমি ওদের ফলো করতে করতে একটা বিয়ের বাড়ির কাছাকাছি আসি। কিরে, তুই না বললি তোদের? কার বিয়ে বা কাদের বাড়ি এটা এখন ভাবার বিষয় না। তুই এখানে শুধু এটা দেখ, এখানে এমন কোনো মেয়ে আছে কিনা যে হুইল চেয়ারে বসে আছে। ঠিক আছে, আমি দেখছি। তারপর আমি ওদের অনেক খুঁজেও যখন পেলাম না, ভাবছি আমি হয়তো ভুল দেখেছি। তখন হঠাৎ চোখ গেল কনে বা বউয়ের ঘরের দিকে, যেখানে মেয়েকে সাজানো হচ্ছে। ওখানে একটা মেয়েকে দূর থেকে নীলিমার মতো দেখতে লাগছে। তাই আমি শিওর হওয়ার জন্য কনের ঘরের কাছে যেতেই আমি থমকে গেলাম। কারণ এটা আর কেউ নয়, এটা তো আমার সে জান, যাকে এক সময় নয় এখনও ওকে ভালোবাসি। নীলিমাকে দেখেই আমার পা আটকে গেল। কেমন দেখতে হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। আগেও একটু মোটা ছিল, যার জন্যে ওকে আমি আটার বস্তা বলতাম। আর ও অনেক রাগ করত, আমাকেও রাগ ভাঙাতে হতো। আর আজ এক জীবন্ত লাশের মতো বসে আছে। মুখে সেই আগের হাসি, মায়াটা নেই, কোথায় যেন হারিয়ে গেছে। সব আমার জন্য। আমি ওকে ভুল বুঝেছিলাম বলে আজ ওর এই অবস্থা। আমি ধীরে ধীরে ওর সামনে এগিয়ে গেলাম, ওর সামনে গিয়ে বসলাম। এই আটার বস্তা, আমার সাথে কথা বলবে না? আমি না হয় তোমার উপর অভিমান করেছিলাম, কারণ তুমি যে অন্য কারো হবা তা আমি সহ্য করতে পারতাম না। তুমি না বলতে কখন তুমি আমার উপর অভিমান করলে আমি ভাঙাবো, আর আমি করলে তুমি ভাঙাবা। নীলিমা শুধু চেয়ে আছে, মুখে কোনো শব্দ নেই। তাহলে যখন আমি অভিমান করলাম তুমি ভাঙাওনি কেন? উল্টো তুমিও অভিমান করে বসে আছো। কি হলো, কথা বলবে না? এত অভিমান তোমার? আমি না হয় ভুল করেছিলাম, তা তুমি তো আমার ভুল ভাঙাওনি,
চারপাশে লোকজন জমা হয়ে গেছে আমার কাণ্ড দেখে। অবশ্য জমা হওয়ারই কথা, বিয়েবাড়ি তো। তখনই পেছন থেকে কেউ বলল, এই আপনি কে আর এখানে কি করেন? আমি পিছনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার শরীরে 440 ভোল্টের শক লাগলো। আমি বাড়ির চারদিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম, আরে এটা তো আমার বাড়ি। তার মানে এই বিয়ে বাড়িতে আমার বোনের বিয়ে হচ্ছে। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমার বাড়িতে ও কি করে? ও সোজা এসে আমাকে জড়িয়ে ধরল, যা আমাকে আরও অবাক করে দিল। আমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমাকে কেন জড়িয়ে ধরল? কি হচ্ছে? এই ছাড়ো না আমায়। অনেক কষ্টে ছাড়িয়ে নিলাম। আমার মনে একটা প্রশ্ন, সোয়া এই বাড়িতে কেন? পরে মনে হলো, ও আজ তো রিয়ার বিয়ে। আর আমি ওকে কিছু বলতে যাব, তখনই কে যেন বলে উঠল, কি হয়েছেটা কি এখানে? এখানে এত হইচই কেন? বলতে বলতে আমার দিকে আসতে লাগলো। যখন লোকটি আমার সামনে আসলো আমি যেন বোবা হয়ে গেলাম, কারণ লোকটা আমার বাবা। আর তার পিছনে বাড়ির সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আব্বুর কথায় আমার ভ্রম কাটে। বাবা, তুই কখন এলি? আব্বুকে থামিয়ে বলতে শুরু করলাম, আপনি আমাকে মাফ করবেন। এখানে আসার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না। নীলিমাকে ফলো করতে করতে যে আপনাদের এখানে এসে পড়ব তা বুঝতেই পারিনি। এসব তুই কি বলছিস? এটা তো তোর নিজেরই বাড়ি, আর এখানে তুই আসবি না তা কে আসবে? সরি, এটা আমার বাড়ি কোনো দিনও ছিল না, আর ভবিষ্যতেও না। কিছু বলতে যাব তখনই সোয়া বলে উঠল, এসব তুই কি বললি? সরি, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আর আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। যাই হোক, আমি এখন আসি। আপনাদের এখানে এসে অনেক বড় ভুল করেছি। আপনার মেয়ের বিয়ে ভালোই ভালোই হোক এ আশাই করি। আসি। বোন কিছুই বলছে না, শুধু চোখের পানি ফেলছে। আজ ওকে অনেক সুন্দর দেখাচ্ছে। বধূর সাজে আমার বোনটা একদম পরীর মতো লাগছে। আজ অন্তত আমার একটা ইচ্ছা পূরণ হলো। তারপর আমি যেই ওখান থেকে আসতে ধরলাম তখনই আম্মু বলে উঠল, অনেক বড় হয়েছিস তাই না? আমরা কি তোর কেউ না? আর এই মেয়েটা কেউ না? তুই কি অস্বীকার করতে পারবি ছোঁয়া তোর? থাক, আমি কিছু শুনতে চাই না। যে জন্যে এখানে আসা তা তো এখানে আজ হবার নয়। তবে যার জন্য আসা, থাক ওসব কথা। আমি এখন চলে যাব। আর আশা করি আমার জন্য আপনার মেয়ের বিয়েতে কোনো প্রকার ক্ষতি হবে না। আমি রাজীবকে বললাম চল। তখন রাজীব বলল, পারভেজ, সব কিছু ভুলে মাফ করে দে না সবাইকে। অভিমান তো কাছের মানুষের উপর করা যায়, আর আমি কাকে ক্ষমা করব? কেউ তো অপরাধ করেনি, অপরাধী তো আমি। তুই যাবি কি না? না, আমি একাই যাব। আমি সেখান থেকে সরাসরি বেরিয়ে আসি। তারপর বাড়িতে চলে আসি। রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীলিমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আধা ঘন্টা পর আমি নীলিমাদের বাড়িতে পৌঁছাই। ওর বাড়িতে যেয়ে আমি কলিং বেল বাজাতেই কে যেন দরজা খুলে দিল। কে দরজা খুলে দিল তা জানি না, কারণ আমি কলিং বেল বাজিয়েই অন্যদিকে ফিরেছিলাম। কে আপনি? মেলি কণ্ঠে বলে উঠল। আমি যখন পিছন দিকে ফিরে তাকিয়ে দেখলাম আমি অবাক হয়ে গেলাম, কারণ দরজাটা সোয়া খুলে দিয়েছে। ও ওখানে কি করছে? আর ও কিভাবে জানলো যে আমি আজকেই এখানে আসব? তাহলে কি ও কালকেই কিছু একটা বুঝতে পেরেছিল যে আমি এখানে আসব? কথাগুলো আমি মনে মনে ভাবছিলাম। তখনই ছোঁয়া অবাক হয়ে বলে উঠল, তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু আপনি এখানে? আমি এখানে কেন মানে? এটা তো আমার বাবার বাড়ি, কিন্তু তুমি এখানে কেন? তাহলে কি আমি ভুল ঠিকানায় আসলাম? কিন্তু তা কী করে হয়? সুমন তো আমাকে এই ঠিকানায় দিয়েছিল। আচ্ছা, এটা নীলিমাদের বাড়ি না? হ্যাঁ, ও আমার বোন হয়। আর তোমাকে তো ওই খামের চিঠিতে আমি বলেইছিলাম। মানে কোন চিঠির কথা বলছেন আপনি? কেন, যেদিন তোমাকে বাড়ি থেকে দিলাম? ও, মনে পড়েছে, কিন্তু আমি ওটা খুলেও দেখি নাই। কেন? কারণ আমি এমন কোনো মানুষের কোনো কিছু টাচ করেও দেখি না যার জন্যে আমার কোনো ক্ষতি হয়। যাই হোক, আপনি একটু নীলিমা আর ওর বাবা মাকে, মানে আপনার বাবা মাকে ডেকে দিবেন। তুমি আমাকে আপনি করে কেন বলছো? আমি তো তোমার বিয়ে করাবো। কারণ তুমি করে বলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আর আপনি কি যেন বলছিলেন, আমার বউ, আর আপনি আমাকে হাসালেন। আপনি হয়তো ভুলে গেছেন আমার সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, আমি এখানে এসেছি শুধু একজনকে ফিরিয়ে নিয়ে যেতে। কাকে? সেটা না হয় পরেই জানলেন, আগে আপনার বাবা মাকে ডাক দিন, তারপর বলছি।
তারপর সোয়া ওর বাবা মাকে ডেকে নিয়ে আসে। ওনাদের দেখে আমি সালাম দিলাম। ওনরা সালামের উত্তর নিয়ে আমাকে বলল, আরে পারবেশ, তুমি এখানে আসবে আগে থেকে একটু খবর দেবে তো। আসলে আমি এখানে গতকালও এসেছিলাম, আর আপনারা তো ও বাড়িতে আমাকে দেখেইছেন। হ্যাঁ, তা দেখেছি, কিন্তু কাল তুমি তোমার পরিবারের সাথে যা করেছো তা কিন্তু অন্যায়। ওসব কথা বলতে আমি এখানে আসিনি। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি। হ্যাঁ বলো, কি বলবে? তার আগে বসো তো। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তা তোমার স্ত্রীকে তুমি নিয়ে যেতেই পারো, এতে আমাদের কি করার আছে? তা তুমি ওকে কখন নিয়ে যাচ্ছ? আপনারা যদি অনুমতি দেন তাহলে আজকেই নিয়ে যাব। ঠিক আছে বাবা, তুমি ছোঁয়ার ঘরে গিয়ে রেস্ট নাও। আমি ছোঁয়াকে ওর কাপড় গুছিয়ে নিতে বল। আর তুমি আমাদের এখানে আজ প্রথমবার এসেছো, তাই না খেয়ে কিন্তু যেতে পারবে না। তা নয়, খেয়ে যাব, তবে সোয়া প্যাক করবে কেন? ঠিক আছে বাবা, তুমি ছোঁয়ার ঘরে গিয়ে রেস্ট নাও। আমি ছোঁয়াকে ওর কাপড় গুছিয়ে নিতে বল। আর তুমি আমাদের এখানে আজ প্রথমবার এসেছো, তাই না খেয়ে কিন্তু যেতে পারবে না। তা নয়, খেয়ে যাব, তবে সোয়া প্যাক করবে কেন? এখনই তো তুমি বললে যে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাবে, তাহলে হ্যাঁ, আমি মানছি যে আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি, তবে সে সোয়া নয়, নীলিমা। তুমি কি আমাদের সাথে মজা করছো? নীলিমা কি করে তোমার বউ হবে? তোমার সাথে তো সোয়া। ওর সাথে বিয়ে হয়েছিল, তবে আপনারা কি এটা ভুলে গেছেন যে ওর সাথে আমার ডিভোর্সও হয়েছে? আর বাকি থাকলো নীলিমা, ওর সাথে আমার বিয়ে হয়েছে 7 বছর আগে। অবশ্য তা কেউ জানে না, কারণ আমরা চেয়েছিলাম পড়াশোনা শেষ করে দুইজনার বাড়িতে কথাটা বলবো, আর যদি বাড়ির কেউ অমত হয় তাহলে যেন কেউ কিচ্ছু করতে না পারে। কিন্তু মাঝখানে একটা বৃষ্টির ঘটনা ঘটে যায়, যার কারণে আমরা একে অপরকে ভুল বুঝি। কি বলছো তুমি এসব? আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আর আমরা কিছুই জানি না? বুঝতে পারছি আপনারা আমার কোনো কথা বিশ্বাস করছেন না বা করতে চাইবেনও না। আর একটা কথা কিছুতেই বুঝতেছি না, আপনারা কেন বারবার নীলিমাকে নিজের মেয়ে বলছেন? ওর বাবাকে তো আমি একবার দেখেছিলাম, কিন্তু আপনি। হ্যাঁ, এটা সত্য কথা যে নীলিমা আমার মেয়ে নয়, ও আমার বন্ধুর মেয়ে। ওর বাবা 1 বছর আগে আমার হাতে ওর দায়িত্ব দিয়ে মারা যায়, তখন থেকে ও আমার আরেকটি মেয়ে। কি ওর বাবা মারা গিয়েছে? মানে কিভাবেই মারা গেল? হ্যাঁ, মারা গেছে। ওসব কথা বাদ দাও। তুমি যে নীলিমাকে নিজের বউ বলে দাবি করছো, আবার তার প্রমাণ দিলে, সবই তো বুঝলাম, কিন্তু ওকে দেখার মতো মানুষ কি তোমার বাড়িতে আছে? যদি কোনো অঘটন ঘটে, বলা তো যায় না। আপনি ওসব নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থাই প্রায় করেছি। আর নীলিমাকে দেখে রাখার জন্য আমি একজন মহিলাকে খুঁজছি, যেন সে নীলিমার সব রকম খেয়াল রাখতে পারে। ও ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বাবা, পারভেজ, তুমি কি এটা জানো যে তোমার আর ছোঁয়ার ডিভোর্স? মা, তোমরা কি শুরু করেছো বলো তো? মানুষটা সেই কখন এসেছে, আর তোমরা তাকে কোথায় কিছু খেতে দিবে তা নয়, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। মাফ করে দে মা, কথায় কথায় ভুলেই গেছি। জামাই অনেকক্ষণ হলো এসেছে। মা, তুই গিয়ে টেবিলে খাবার বার, আমরা আসছি। তারপর আমরা সকলেই একসাথে খাবার খেলাম। খাবার খাবার পর আমি বললাম, আঙ্কেল, আমি নীলিমাকে কাল বা পরশু এসে নিয়ে যাব। কিন্তু বাবা এখানে কিন্তু আসছে কোথা থেকে? ও তোর বিয়ে করা বউকে নিয়ে যেতে চায়, এতে আমাদের কি করার আছে? এসব তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? মা, তুমি ওসব ছাড়ো তো, ওসব এখন বলে লাভ নেই। কোনো সত্যি ঘটনা না জেনে আমি যা করেছি তার ফল তো আমাকে ভোগ করতেই হবে, এটাই আমার শাস্তি। আমি ওইখান থেকে চলে আসি। তখন সোয়ার মা সোয়াকে বলে, এই, তুই কি করলি? নিজের সব অধিকার ছেড়ে দিলি? আমি তো অনেক আগেই সবকিছু নিজের জন্যই সব তো অধিকার হারিয়ে ফেলেছি। এই কথা বলে সোয়া তার রুমে চলে গেল আর কাঁদতে লাগলো। নিজেই নিজেকে বলল, আমি যে সব কিছু শেষ করে দিলাম, শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। সেই দিন তোমার সাথে অন্যায় না করলে তোমাকে যে হারাতে হতো না, এতদিন তো তোমার অপেক্ষাতে ছিলাম,
যেদিন সুমন ভাই তোমার খোঁজ দিতেছিল, আমি যে তোমার কাছে গিয়েছিলাম, যখন বাসে তোমাকে দেখেছিলাম তখন তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়েছিল। তার জন্যই তো তুমি যখন বাসের মধ্যে ঘুমিয়েছিলে তখন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। অনেকদিন পরে একটু শান্তি পেয়েছিলাম, ভেবেছিলাম আবার নতুন করে শুরু করব। তার হলো না। কাঁদতে কাঁদতে সোয়া ঘুমিয়ে গেল। তার পরের দিন আমি নীলিমাকে নেওয়ার জন্য গেলাম। সোয়া বাড়ি থেকে যখন চলে আসবে তখন সোয়া বলল, তুমি একা খেয়াল রাখতে পারবে? খেয়াল রাখার জন্য কাউকে রাখবো। সে তো ভালোভাবে খেয়াল রাখতে পারবে না, তাই বলছিলাম কি আমি আসলে তোমার কোনো সমস্যা হবে? ও তো নীলিমার ভালোভাবে খেয়াল রাখতে পারবে, কিন্তু একটা কথা মনের ভিতর থেকেই যাচ্ছে। সোয়া কি সত্যি নীলিমার খেয়াল রাখার জন্য আমার সাথে যেতে চাচ্ছে, নাকি আবার আমাকে কোনো বিপদে ফেলার জন্য এটা ওর কোনো পরিকল্পনা? হ্যাঁ, তাই হয়তো হবে। না, ওকে সাথে নেওয়ার থেকে না নেওয়াই ভালো। কি হলো, চুপ করে আছো কেন? ওহ, কি যেন বলেছিলেন আপনি? বলছিলাম কি, যদি আমি তোমার সাথে তোমার বাড়িতে... লাগবে না, আপনার আমার সাথে যাওয়া লাগবে না। আমি রাফিকে বলে দিয়েছি। ও একজন বিশ্বস্ত কাজের লোক দেখছে, যে নীলিমার ভালো করে দেখাশোনা করবে। তুমি বুঝতেছো না কেন যে... আমার কারো কথা শোনার ইচ্ছা আমার নেই। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে? কি? একবার জড়িয়ে ধরতে দিবে আমায়? সোয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বলার আগেই আর সাথে সাথে কান্না করে দিল। আমি কিছু বুঝলাম না। সোয়া আমাকে ঘৃণা করে, তাহলে এমনভাবে কেন কাঁদছে? কতক্ষণ এইভাবে ছিলাম মনে নেই। আমি ওকে ছাড়িয়ে নীলিমাকে নিয়ে চলে আসি। বাড়িতে এসেই আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো রাফি। হ্যাঁ বল, কি বলবি? কি বলবো মানে? তোকে না আমি বললাম নীলিমার দেখার জন্য, একজন মহিলাকে খোঁজার জন্য? পাগল হয়েছিস নাকি? এত তাড়াতাড়ি কিভাবে লোক পাবো? তুই যদি না পারিস তাহলে আমি না হয় অন্য কাউকে বলে দেখি। কি হলো, চুপ করে গেলি কেন? নাকি বোবা হলি? হ্যাঁ পাবো না মানে, পেয়ে গেছি। এটা বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পর আবার কল দিল আর বলল একজনকে পেয়েছি, খুব ভালো কাজ করতে পারে, তাই আমি নিয়ে আসতে বললাম। 1 ঘন্টা পরে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি রাফি আর একটা বোরকা পরা মেয়ে। রাফি ওই বোরকা পরা মেয়েকে দেখিয়ে বলল, পারভেজ, তোকে যার কথা বলেছি মেয়েটা খুব ভালো, বাড়ির সব কিছু নিজের বাড়ি মনে করেই করবে। ঠিক আছে ঠিক আছে, আর কিচ্ছু বলতে চাই না, আর জানতেও চাই না। তার থেকে বরং ভেতরে চলো। অনেক দিন পথ নীলিমা নিয়ে এসেছি, আর তোরাও তো মনে হয় ক্লান্ত হয়েছিস। তুই ঠিক বলেছিস, যা গরম এখন পড়েছে, এখানে থেকে একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছি। তার থেকে বরং ভিতরে যাই। তো আমি কি তোদের বাইরে থাকতে বললাম? উফ রাফি ভাই, আপনারা কি শুরু করলেন বলেন তো? আমি সেই কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি, সেদিকে আপনার কোনো হুঁশ আছে? মেয়েটার গলা কেমন যেন শোয়ার মতো লাগলো, তবে মেয়েটা শুধু চলিত সব একসাথে কথার মাঝে নিয়ে আসছে। সরি, আপনি ভেতরে আসুন, আর আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে স্যার। তারপর আমরা ভিতরে এসে মেয়েটাকে আমি বললাম, আপনাকে তো রাফি হয়তো সব কিছু বলেছি, তবে একটা কথা বলছি, আপনি ওর কোনো অবহেলা করবেন না। আমি অফিসের কাজে যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আপনি সব সময় ওর পাশে থাকবেন, ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে স্যার, এটা আমাকে বলতে হবে না। আমি আপামনির কাছেই সব সময় থাকবো। তাই যেন হয়। আরেকটা কথা, আপনি আমার পাশের রুমে থাকতে পারেন, আর যদি পারেন একটা ভালো রান্না করার লোক দেখুন। আমি এখানকার রাঁধুনির খাবার খেতে পাচ্ছি না। রান্না করার লোক খোঁজার কোনো দরকার নাই স্যার, আপনি বললে আমি নিজেই রান্না করে দিতে পারি। আমার রান্না মনে হয় না আপনার খারাপ লাগবে। ঠিক আছে, আপনি যখন নিজেই কাজটা করতে চাচ্ছেন এতে আমার কোনো অসুবিধে নেই। তাহলে আপনি ফ্রেশ হয়ে দুপুরের খাবার রান্না করুন। অতঃপর লিমা চলে গেল ফ্রেশ হয়ে রান্না করতে। আমি রাফিকে বললাম, তুই আজকে তাহলে আমাদের সাথে দুপুরের খাবারটা খেয়ে নে। দোস্ত, আজকে তুই আমাকে মাফ কর, আজ এখানে খেতে পারবো না, অন্য দিন খাবো। আমাকে এখনই যেতে হবে, হাতে মাত্র 20 মিনিট সময় আছে। আরে ভাই, তুই কোথায় যাবি যে এত তাড়াহুড়া করছিস? তোর অবস্থা দেখে মনে হচ্ছে জাহান্নামের চৌরাস্তায় যাবি। তোকে পরে সব বলবো, আগে যাই রে ভাই, তা না হলে আমাকে সত্যি জাহান্নামের চৌরাস্তা যেতে হবে। কি বললো কিছুই মাথায় ঢুকলো না, সব মাথার উপর দিয়ে উড়ে গেল। রাফি চলে যাওয়ার পর আমি নীলিমাকে ফ্রেশ হয়ে নিয়ে আসি, আর আমিও ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে নীলিমাকে সাজাতে ধরে দেখি ও আগের তুলনায় অনেক রোগা হয়েছে। প্রথমে ওর দিকে ভালো করেই তাকাই নাই, ও
ওকে ফিরে পাওয়ার আনন্দে, কিন্তু এখন ওকে দেখে নিজের অজান্তে চোখে পানি এসে যায়। কোনো একটা সময় ছিল যখন ওকে আমি আটার বস্তা বলতাম, কারণ ও দেখতে একটু মোটু ছিল, কিন্তু সেই মানুষটাই আজ দেখতে কতটা রোগা চিকন হয়ে গেছে, চোখ ডেবে গেছে আর চোখের নিচে কালি পড়েছে, যা দেখলে মনে হয় আগামী 5 বছরেও সে কালির ওর চোখের নিচ থেকে যাবে না। এসব ভাবছিলাম আর ওকে সাজাচ্ছিলাম, তখনই নীলিমা নামের মেয়েটা ডাকতে লাগলো। স্যার স্যার। কিছু কি বলবেন আপনি? না মানে বলছিলাম কি, আপনি দুপুরের খাবার খাবেন না? হ্যাঁ খাবো। তাহলে আমি কি আপনার খাবারটা টেবিলে বেড়ে দিব? না, এক কাজ করুন, আমার খাবারটা আমার রুমেই দিয়ে যান আর আপনিও খেয়ে নিন। তারপর নীলিমা আমাকে খাবার আমার রুমেই দিয়ে যায়, আর আমি খাবারটা নিয়ে নীলিমার কাছে যেয়ে বললাম, ওই যান, আমার না একটা হাতের আঙ্গুল কেটে গেছে, একটু খাইয়ে দিবে? কি রে, কিছু তো বলো, এভাবে পুতুলের মতো চুপ করে আসিস কেন? আমার সাথে কথা বলবি না? তুই না বলতি আমি তোর কথা না বললে তুই মরে যাবি, তাহলে আজ কেন চুপ করে আসিস? কিছু তো বল। কিচ্ছু বলছে না, শুধু শুনেই যাচ্ছে। তারপর আমি খাবার খেতে লাগলাম। খাবার খাওয়ার সময় কেন যেন মনে হচ্ছে এরকম খাবার আমি আগেও খেয়েছি, যেন যেন একই মানুষের হাতের তৈরি খাবার এগুলো। ধ্যাত, আমিও না, পৃথিবীতে কত কি আজব হচ্ছে, আর আমি পড়ে আছে রান্না নিয়ে। তারপর খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। নীলিমাকে নিয়ে আসার পর থেকে আমার সব কিছুই পাল্টে যায়। ওকে নিয়মিত ওষুধ খাওয়ানো, গোসল করানো, ডাক্তার দেখানো, আমি ওকে অনেক ডাক্তার দেখিয়েছিলাম এই 1 মাস। একটু আধার আলো দেখতে কিন্তু সবাই আমাকে নিরাশ করেছে। তবে বাড়িতে যে কাজের মেয়ে লিমা আছে, ও আমার পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছিল, সবসময় আমার মনের সাহস এনে দিয়েছে যে নীলিমা ভালো হবে। খুব খেয়াল রাখতো যেন নীলিমা ওর নিজের বোন। অনেকদিন রাতে দেখেছি নীলিমা ওর ঘরে কাঁদছে, যদি ওকে কিছু জিজ্ঞেস করতাম ও কিছুই বলতো না। আমি আজ পর্যন্ত ওর মুখ দেখিনি, কারণ ও আমার সামনে বোরকা পরে থাকতো। আমি বাড়িতে না থাকার সময় হয়তো ওর মুখ খুলে রাখতো। প্রায় 1.5 মাস পরে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করেই কে যেন আমাকে ঠাস করে একটা চড় দেয়। আমি ভয় পেয়ে যাই, কারণ আমার রুমে আমি নীলিমা ছাড়া আর কেউ নেই। তাহলে কে চড় মারলো তা দেখার জন্য আমি যেই সামনে তাকালাম, আমি যেন হতবাক হয়ে গেলাম। এ আমি কি দেখছি? আমি কি সত্যি এটা দেখছি, নাকি এটা আমার স্বপ্ন? নীলিমা কি সত্যি ঠিক হয়ে গেছে? নিজেই নিজের কাছে প্রশ্ন করে বললাম, নীলিমা, তুমি কি সত্যি সুস্থ হয়ে গেছো, নাকি আমি স্বপ্ন দেখছি? তোর সাহস কি করে হলো আমাকে এখানে নিয়ে আসার? এসব তুমি কি বলছো? তোমাকে এখানে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো? কেন? তোর সেই প্রেমিকাকে নিয়ে যায় যার সাথে অসংখ্যবার মেলামেশা করছিস। নীলিমা, তুমি শান্ত হও। আমাকে তোমার আর আমার মধ্যকার সব ভুল বোঝাবুঝি ঠিক করার একটা সুযোগ তো দাও। কিসের ভুল? নিজের কুকর্ম ঢাকতে আমাকে আমার পরিবারের কাছে খারাপ বানিয়েছিস। তোর কারণে আমি আমার বাবা মাকে হারিয়েছি। তোর আরও কিছু বলতে যাবে তখনই লিমা নামের মেয়েটা আমার ঘরে আসতে আসতে বলল, স্যার, আপনি কার সাথে কথা বলছিলেন? নীলিমার সাথে কথা বলছি। হায়রে মানুষ, কিভাবে যে এক মিথ্যা কথা বলে! যে মানুষ কোনোদিন সুস্থ হবে না সে কিনা কথা বলছে। নিশ্চয়ই রাতে ছি। কি হলো? আপনি বাইরে যে দাঁড়িয়ে থাকলেন, ভিতর আসুন। আর তুমি একটু চুপ থাকবে? কি চুপ করবো? হ্যাঁ, অন্যদের জানা দরকার তোর এই ভালো মানুষের মুখোশের আড়ালে যে কতটা খারাপ একটা মুখোশ আছে। কে এরকম করে কথা বলছে? তাহলে কি সত্যি? না, এ কি করে হয়? ভিতরে যাব কি? যেই দেখি, স্যার, এ কি আপু, তুই সত্যি ভালো হয়ে গেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, মেয়েটা পাগল হলো না তো? নীলিমা কিভাবে এই মেয়ের বোন হতে পারে? তবে আজকে ওর কথা শুনে মনে অনেক বড় একটা খটকা লাগলো, কারণ আজকে ওর গলার আওয়াজ সম্পূর্ণ শোয়ার মতো লাগছে। এই যে আপনি পাগল হলেন নাকি? ও কিভাবে আপনার বোন হতে পারে? হ্যাঁ, আমি ওর বোন, আমার বাবার বন্ধুর মেয়ে, আর আমার বোনের মতো ছোঁয়া। কি? ও সোয়া? চল ছোঁয়া, আমি এখানে একদম থাকতে চাই না। এখানে এই খারাপ মানুষটার কাছে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছে। আপু, আজ কতগুলো বছর তুই কোমায় ছিলি, আর যখন আজ তুমি কোমা থেকে বের হলে, তখন কোথায় তুমি সবকিছু ঠিক করে নতুন করে শুরু করবে তা নয়। তুমি এসব কি বলছো? আমি বুঝতেছি না তুই কেন এই বেইমানটার পক্ষ নিচ্ছিস। তুই যা জানিস তা সবে সামান্য পরিমাণ সত্য, বাকিটা ভুল জানিস। দেখ, তুই আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি আর কিছু শুনতে চাই না। আমি এই লোকটার মুখ দেখতে চাই না। কেন যে আল্লাহ এদের মতো নিজ লোকেদের বাঁচিয়ে রাখছে বুঝতে পারি না। এদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এসব তুই কি বলো সাপু? তোমাদের সাথে যা হয়েছে তাদের ওর কোনো দোষ ছিল না।
আমি আর কোনো কথা শুনতে চাই না, চল এইখান থেকে। তুমি আমাকে ক্ষমা করতে পারো না? আর আমি মরে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ হব, আর তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। চল সোয়া। তোমার কোনো ইচ্ছা কোনোদিন অপূর্ণ রাখিনি, এটা রাখবো, খুব তাড়াতাড়ি এটাও পূরণ হবে। আর এত রাতে কাউকে যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আজ বড় অদ্ভুত লাগছে যে আমার কিছু হলে পাগল হয়ে যেত, আজ আমি মরে গেলেও কিছু যায় আসে না। আমি তোমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, আজ তোমার এই ইচ্ছাটাও রাখবো না, খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। এদিকে সোয়া নীলিমাকে বলল, এই তুই কি করলি? 5 বছর আগে আমি যে ভুল করেছিলাম আজ তুই তাই করলি। মানে? তার নীলিমাকে সব বলল। সব শুনে নীলিমা বলল, কিন্তু ও তোর সাথে যা করেছে তা কি হবে? এতে ওর কোনো দোষ নেই, আমার সব দোষ। আমি তোদের মাঝখানে আসবো না, আমি তোদের মাঝখান থেকে চলে যাব। হঠাৎ সোয়ার ফোনে কল আসে। ফোনটা রিসিভ করে ওই পাশ থেকে যা বলল তা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায়। কি হয়েছে? এমন করছিস কেন? পারভেজ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলছিস তুই এইসব? তাড়াতাড়ি চল। তারপর সোয়া আর নীলিমা হাসপাতালে চলে গেল আর পরিবারের সবাইকে খবর দিল। সবাই যখন হাসপাতালে আসলো সেখানে নীলিমাকে দেখে সবাই চমকে গেল, কারণ এত বছর পর সে কোমা থেকে বের হয়ে এসেছে। সবাই আজ অনেক খুশি ওকে দেখে। কিন্তু যখন ডাক্তার ওটি থেকে বের হলো, পারভেজ এখন কি অবস্থা? কিছু বলা যাচ্ছে না, রোগীর অবস্থা বেশি আরও খারাপ হয়ে যাচ্ছে। রোগীর কোনো রেসপন্স করছে না। যদি রোগীর বাঁচার ইচ্ছা না থাকে তাহলে করার কিছু নেই। কথাটা শুনে নীলিমা পাথর হয়ে গেল। তাহলে পারভেজকে তার কথা পূরণ করবে? কারণ নীলিমা যখন যা চেয়েছে পারভেজ সবকিছু পূরণ করেছে, আজ কি তাহলে সেটা পূরণ করবে? তখন ডাক্তার বলল, অ্যাক্সিডেন্টের কারণে ওনার ব্রেন ড্যামেজ হয়ে গেছে। মানে? 6 মাস আগে আমি যখন ঢাকাতে ছিলাম তখন উনি আমার কাছে চেক আপের জন্য এসেছিলেন। চেক আপের ওনার ব্রেন টিউমার ধরা পড়ে। তখন তো মাত্র 20% ড্যামেজ ছিল, কিন্তু এখন তো 50% এসে পড়েছে। সবাই ডাক্তারের কথা শুনে নিস্তব্ধ হয়ে গেল। কারো বিশ্বাস হচ্ছে না যে পারভেজের ব্রেন টিউমার। তখন ডাক্তার আবার বলল, আমি জীবনে প্রথম কোনো ব্যক্তি দেখেছি যে মৃত্যুর কথা শুনে খুশি হয়েছে। তাহলে কোনো উপায় নেই? আছে, কিন্তু বাঁচার আশা 30%। আমি অপারেশনের ব্যবস্থা করছি। সব ব্যবস্থা করার পর ডাক্তার একটা কাগজে সাইন করতে বলে। যদি অপারেশনের সময় পারভেজ মারা যায় তাহলে কেউ দায়ী নয়, কেউ সাইন করার সাহস পাচ্ছে না। কিন্তু সোয়া তাতে সাইন করতে রাজি হয়। যখন তাকে বলা হয় পারভেজের সাথে তার সম্পর্ক কি, তখন নীলিমা বলে স্বামী। অপারেশন শুরু করা হয়। 3 ঘন্টা পর অপারেশন শেষ হয়। ডাক্তার বলে 72 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আর 72 ঘন্টা পরে জ্ঞান না ফিরলে 72 ঘন্টা পরে পারভেজ যখন চোখ খুলে তার বুকের উপর মনে হয় ভারী কিছু আছে। ভালোভাবে দেখে সোয়া আর নীলিমা। যখন পারভেজ রাস্তা দিয়ে আনুমানে হাঁটছিল তখন একটা গাড়ি এসে ধাক্কা মারে। তারপর আর কিছুই মনে নেই। সে ভাবে সে মরে গেছে, তাই কনফার্ম হওয়ার জন্য একটু নড়ে চড়ে। আর এতে সোয়া আর নীলিমার ঘুম ভেঙে যায়। যখন তারা দেখে পারভেজ চোখ খুলেছে, সোয়া পরিবারের সবাইকে ডাকে। সবাই কেবিনে আসে। তখন পারভেজ একটা কথা বলে, কেউ আমাকে বলবে আমি বেঁচে আছি না মরে গেছি? এই কথাটা শুনে সবাই অবাক নজরে তাকায়। তখন নীলিমা বলে, তোর মরার খুব ইচ্ছা না? সুস্থ হ, তারপর আমরাই তোকে মেরে ফেলবো। আমরা মানে? আমি আর আপু। অনেক কষ্ট দিয়েছো আমাদের, এখন তার শোধ দুইজনে মিলে তুলবো। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।